হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা শুরু করব উদ্ভিদ শারীরতত্ত্ব 2। আজকে আমার ক্লাস। তো তোমরা কারা কারা আমার মিস করতেছিলা এবং কারা কারা আমার গালি দিতেছিলা, কারা কারা আমার দেখে বিরক্ত হয়েছে, একটু দ্রুত কমেন্টে জানাও। তোমরা যারা শুভ্র ভাইকে মিস করছো তারা একের ভেতর আমি সব। আজকে আমি শুভ্র ভাইয়ের সাপ্লিমেন্টারি হিসাবে গালিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। ডান। ওকে, ফাইন, কমন কমন। ওকে, তোমাদের ক্লাস আজকে আমাদের শুভ্র ভাইয়াই ক্লাস নেবে। আমি আসছি মাঝখানে আজকে শুভ্র ভাইয়ার বাসায় কি অবস্থা দেখার জন্য। আর শুভ্র ভাইয়া তো একটা বিশাল পেসের ভেতর দিয়ে চলে গেল। আমি আসতেছি ইনশাল্লাহ, আর আমি যখন শুরু করব তখন আমরা একটা ফুল পেসের ভেতরে চলে যাব আবার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার একটা সুবিধা হয়েছে, অ্যাডভান্টেজেস হয়েছে যে লাস্ট মোমেন্টে আমি কিছু চ্যাপ্টার পড়াবো, যে চ্যাপ্টারগুলো তোমরা ফ্রেশ নলেজ নিয়ে একবার পরীক্ষার আগ মোমেন্টে দারুণভাবে এক্সিকিউট করে আসতে পারো পরীক্ষার হলে। তো এই হচ্ছে শুভ্র ভাইয়ার স্টুডিওতে আজকে আমার নিমন্ত্রণ ছিল, আমি চলে আসছি। এখন তোমাদের পড়াবে আমার বদলে শুভ্র ভাইয়া। আশা করছি সে চালিয়ে নিতে পারবে। ওকে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমার, হস্তান্তর করলাম। থ্যাংক ইউ। ভাই, তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের রাজীব ভাইকে তোমাদের কাছে আমি ফেরত দিব খুব তাড়াতাড়ি। ভাইরাস পড়াবো, সমস্যা নেই, ঠিক আছে ভাই। পাশে already আজকে একটা কেমিস্ট্রি পড়াবো, অনেকদিন কেমিস্ট্রি পড়াই না। আমি রাজীব ভাবছিলাম ভাই তো ছেড়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমরা পড়াবো প্লিজ। আজকে শুধু অ্যাটাক হবে ক্লাসে, হ্যাঁ প্লিজ। অর্গানিক কেমিস্ট্রি পড়াই, হ্যাঁ হ্যাঁ শিওর। ঠিক আছে। তুমি পড়াও হচ্ছে পেপটিডোগ্লাইকন, গ্লাইকোপ্রোটিন পড়াই দাও। এটা কি কি নাম কি? গ্লাইকোপ্রোটিন, আচ্ছা আসেন না, আপনি আসেন। গ্লাইকোপ্রোটিন না। এগুলো পড়ায় মাথা নষ্ট করে আপনি সহজ জিনিস পড়ান, বাচ্চারা যেন বলো বলো ভালো কিছু পায়। ওকে, ঠিক আছে ভাই। যাক, কি পড়াও? না 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 পড়াও। আজকে 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 তোমাদের বায়োলজি ক্লাস নিবে। কি হলো নাকি? আজকে তোমাদের বায়োলজি আচ্ছা, ক্লাস নিবে। আগের লাইটটাই কিন্তু সুন্দর ছিল ভাই, হ্যাঁ ট্রুলি। আগে কালো মানুষ। না না না, নিজের সুন্দর বানানো কিন্তু ইয়া না। দেখেন আগের লাইটটা কিন্তু স্টুডেন্টের আই কমফোর্ট ছিল, একটু আগের লাইটে যান, ওইটা ভালো। দেখেন এই যে এটা সুন্দর ভাই, ট্রুলি এটা ভালো। এটা আমার জন্য ভালো। হ্যাঁ। আই স্ট্রেন কমাবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই ভালো থাকো তোমরা পড়ালেখা করে। শ্যাডো করতে না। এখন চালাই দিয়ে আপাতত। স্টার্ট করে দাও, আমরা আসছি। ঠিক আছে। ওকে রাজীব ভাই, থ্যাংক ইউ। ওকে, তো আমরা বেশি সময় নিব না, কারণ যেহেতু আমাদের প্রত্যেকেরই পরীক্ষা চলছে, টেস্ট এক্সাম বা বিভিন্ন রকমের এক্সামের একটা প্রেশার চলছে। সো উই ওয়ন্ট টেক সো মাচ টাইম। অ্যান্ড আমরা আজকে ভাইরাস অংশটা শেষ করব। অল্প সময় পড়বো আজকে আমরা, 1.5 থেকে 2 ঘন্টা, বেশি সময় তোমাদের কাছ থেকে নিব না, ঠিক আছে? ভাইয়ের বাড়িতে সবাই দাওয়াত। আমি আর তোমাদের সাকিব ভাইয়া তো একই বাসায় থাকি, জাস্ট 9 তলা আর 13 তলা। সাকিব ভাইয়া থেকে 9 তলায়, আমি থেকে 13 তলায়, এইটুকু ডিফারেন্স, ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমাদের কমেন্টগুলো পড়তেছিলাম, মজা পাচ্ছি। তো আমরা লাস্ট দিন ইমার্জিং ভাইরাস পর্যন্ত পড়ছিলাম, তো আজকে আমরা একটা 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 করে ভাইরাসগুলোকে দেখব। আজকে বললাম তো আমরা শুধু ভাইরাস অংশটাই আজকে আমরা শেষ করব। তো আজকে আমরা একটা 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 করে ভাইরাস দেখব, ঠিক আছে? তো আমরা প্রথমে যে ভাইরাসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কোভিড-19। কোভিড-19 বা করোনা ভাইরাস। কোভিড-19 বা করোনা ভাইরাস, ঠিক আছে? কোভিড-19 বা করোনা ভাইরাস। করোনা, করোনা শব্দের অর্থ কি? করোনা শব্দের অর্থ হচ্ছে মুকুট। হ্যাঁ বাবা, কে মারে?
মেও মারে? হ্যাঁ, কিভাবে মারে? এবার একটু করে মারে। তুমি মেয়েকে আস্তে করতে পিটি দিয়ে দাও। না, মেয়ে তো বেটা পা খান্না করবে। ব্যথা পেয়ে কান্না করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার আব্বু কোথায় বাবা? আসো। নাও তোমার ছেলের নাকি মেও ইয়ে দিছে, ব্যথা দিছে। সাকিবের ছেলে। ওকে, সো যেটা বলতেছিলাম, সাকিব ভাইয়ের বাচ্চা। তো কোভিড শব্দ বা করোনা, করোনা ভাইরাস, তো করোনা শব্দের অর্থ কি? করোনা, করোনা শব্দের অর্থ হচ্ছে মুকুট, মুকুট বা ক্রাউন। সো আমরা যতটুকু দরকার এতটুকুর মধ্যে আলোচনা রাখবো। আমরা আমাদের আলোচনাটাকে বেশি মানে বেশি ইয়ের দিকে নিব না, ঠিক আছে? তো প্রথমে আমাদের জানতে হবে যে করোনা ভাইরাসের মধ্যে, করোনা ভাইরাস কি প্রকৃতির ভাইরাস? করোনা ভাইরাস হচ্ছে একটা আরএনএ প্রকৃতির ভাইরাস। কি প্রকৃতির ভাইরাস? আরএনএ প্রকৃতি। আমি যতটুকু লিখে দিচ্ছি এতটুকু তোমরা পড়বে, এর থেকে বেশি কিছু দরকার নেই। আরএনএ ভাইরাস লাস্ট 24 বছরে, লাস্ট 24 বছরে 24 বছরে 4টি ভেরিয়েন্ট, 4টি ভেরিয়েন্ট পাওয়া গেছে। লাস্ট 24 বছরে কয়টা ভেরিয়েন্ট পাওয়া গেছে? 4টে ভেরিয়েন্ট পাওয়া গেছে। এর মধ্যে 3টি জুনেটিক, এর মধ্যে 3টি ভেরিয়েন্ট জুনেটিক, অর্থাৎ প্রাণীকে আক্রমণ করে, প্রাণীকে আক্রমণ করে। এই জন্য এই 3টা ভেরিয়েন্টকে কি বলা হয়? এই 3টা ভেরিয়েন্টকে জুনেটিক ভেরিয়েন্ট বলা হয়। এর উৎপত্তি কিসের মাধ্যমে? ধরো উৎপত্তি হচ্ছে বাদুড়ের মাধ্যমে, ঠিক আছে? উৎপত্তি কিসের মাধ্যমে? বাদুড়ের মাধ্যমে। উৎপত্তি বাদুড়ের মাধ্যমে বিস্তার, উৎপত্তি বাদুড়ের মাধ্যমে এটার বিস্তার হয়েছে, এটা জানতে হবে। আচ্ছা, প্রথমটা কত সালে? প্রথমটার নাম ছিল সার্স কভ, 2003 সালে, এটাকে সার্স কভ 1 বলা হয়। প্রথমটি 2003 সালে, 2003 সালে সার্স কভ 1, প্রথমটি কত সালে? 2003 সালে সার্স কভ 1। 2012 সালে সৌদি আরবে মার্স কভ, 2012 সালে, 2012 সালে সৌদি আরবে, সৌদি আরব, 2012 সালে সৌদি আরবে, যেটা আসলে সৌদিতে বা হ্যাঁ, এর নাম ছিল মার্স কভ, মার্স কভ, MERS, মার্স কভ। কি নাম ছিল? মার্স কভ। এবং অতঃপর আমরা এখন যে করোনা ভাইরাস থেকে আমরা যেটা জানি, যেটা একদম প্যান্ডেমিক হয়ে গেছে, সেটা হচ্ছে 2019 সালে চীনের ওয়াং শহরে সার্স কভ 2। 2019 সালে চীনের ওয়াং শহরে, 2019 সালে চীনের ওয়াং শহরে সার্স কভ 2, সার্স কভ 2। তো এই নামকরণগুলো কিভাবে হয়েছে? এই নামকরণগুলোর পিছনে মেইন রিজন কি, কি কারণ এই নামকরণগুলোর, সেগুলো আমাদের জানতে হবে। দেখো সার্স, মার্স, এগুলোর মিনিং কি? দেখো সার্সের মিনিং কি? সার্সের মিনিং হচ্ছে সিভিয়ার, মানে সিভিয়ার শব্দের অর্থ হচ্ছে মারাত্মক, সিভিয়ার, অ্যাকিউট, 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 অ্যাকিউট ইনফেকশন, যে ইনফেকশনগুলো হঠাৎ করে হয়ে যায়, ক্রনিক ইনফেকশন, যে ইনফেকশনগুলো লম্বা সময় ধরে হয়, তাহলে সিভিয়ার, অ্যাকিউট, রেসপাইরেটরি, রেসপাইরেটরি, রেসপাইরেটরি মানে কি? শ্বসনতন্ত্রের রোগ। রেসপাইরেটরি মানে কি? শ্বসনতন্ত্রের রোগ। রেসপাইরেটরি সিনড্রোম, সিভিয়ার অ্যাকিউট রেসপাইরেটরি সিনড্রোম, সিভিয়ার অ্যাকিউট রেসপাইরেটরি সিনড্রোম। এটার মানে হচ্ছে SARS। কভ মানে করোনা ভাইরাস। তো কভ 1 আর লেখা হয় না, কভ লিখলেই চলে। সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এটা শ্বসনতন্ত্রের রোগ। এবং করোনা কোথায় অ্যাটাক করে? শ্বসনতন্ত্রে কিন্তু অ্যাটাক করে। তারপরে মার্স কভ, MERS, এমতে হচ্ছে মিডল, এমতে হচ্ছে মিডল, EAST, মিডল ইস্ট,
রেসপিরেটরি সিনড্রোম। তাহলে মানে এটা মিডল ইস্টের মানুষদের ক্ষেত্রে এটা হয়েছিল, এবং দেখো সৌদি আরব কিন্তু মিডল ইস্টেরই কান্ট্রি। রেসপিরেটরি সিনড্রোম, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। তাহলে এই দুটোর মিনিং আমাদের জানতে হবে। রেসপিরেটরি সিনড্রোম মানে শ্বসনতন্ত্রের রোগ। আচ্ছা, তো আমাদের আরও কয়েকটা টার্মিনোলজি জানতে হবে, যেমন একটা হচ্ছে অ্যান্ডেমিক। টার্মিনোলজিগুলো জেনে রাখতে হবে আমাদের। একটা টার্মিনোলজি থাকে হচ্ছে অ্যান্ডেমিক। অ্যান্ডেমিক মানে কি, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে যদি কোনো ইনফেকশন ছড়িয়ে যায় বা কোনো একটা অসুখ যদি ছড়া যায় তাকে বলে অ্যান্ডেমিক। তাহলে কোনো নির্দিষ্ট অঞ্চলে, কোনো নির্দিষ্ট অঞ্চলে, যেমন ধরো এটা সর্বোচ্চ তুমি একটা শহর থেকে একটা দেশ পর্যন্ত বলতে পারো, যেমন ঢাকা থেকে পুরো বাংলাদেশ এরকম তুমি বলতে পারো, ঠিক আছে? তাহলে এটাকে বলে অ্যান্ডেমিক। তারপরে হচ্ছে অ্যাপিডেমিক। তারপরে টার্মটা হচ্ছে অ্যাপিডেমিক। অ্যাপিডেমিক মানে কি, বৃহৎ অঞ্চল। বৃহৎ অঞ্চল, বৃহৎ অঞ্চল জুড়ে কোনো ইনফেকশন, যেমন আফ্রিকাতে আফ্রিকার ইবোলা ভাইরাসের আক্রমণ। ইবোলা ভাইরাস আক্রমণ, আফ্রিকার ইবোলা ভাইরাস আক্রমণ বৃহৎ একটা অঞ্চল জুড়ে হয়েছিল। আফ্রিকার ইবোলা ভাইরাসের আক্রমণ বৃহৎ একটা অঞ্চল জুড়ে হয়েছিল পুরো আফ্রিকাতে। এটাকে বলছে আমরা অ্যাপিডেমিক। অ্যাপিডেমিক। আর সব থেকে বড় আকারে যেটা হয় সারা বিশ্ব, যেটা কারণে ভুগে, পুরো বিশ্ব ভুগে, যেমন করোনা ভুগছে, এটাকে কি বলে বলো? যেটা কারণে পুরো বিশ্ব বুঝে, বলো, যেটা কারণে পুরো বিশ্ব ভুগছে এটাকে কি বলে? প্যান্ডেমিক। ওটাকে কি বলা হয়? এটাকে বলে প্যান্ডেমিক। যেমন কোভিড-19 প্যান্ডেমিক। প্যান্ডেমিক সম্পূর্ণ বিশ্ব, সম্পূর্ণ বিশ্ব, গোটা বিশ্ব যেটা কারণে ভোগে এটাকে বলা হয় প্যান্ডেমিক, ঠিক আছে? তাহলে এটা জানতে হবে। প্যান্ডেমিকের এক্সাম্পলকে, প্যান্ডেমিক এক্সাম্পল হচ্ছে কোভিড-19। এক্সাম্পল হচ্ছে কি? কোভিড-19, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? জানতে হবে এগুলা। এগুলো সব এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো কিসের জন্য লাগবে এগুলো ভাইয়া? এগুলো আমাদের এমসিকিউর জন্য লাগবে। কিসের জন্য লাগবে? এমসিকিউর জন্য লাগবে। তো করোনা ভাইরাস থেকে আমাদের এর থেকে বেশি কিছু দরকার নাই। করোনা ভাইরাস থেকে প্রথমে নোভেল করোনা ভাইরাস ডাকা হইতো। আমরা সবাই জানি নোভেল করোনা ভাইরাস ডাকা হয়েছে। নোভেল কেন? কারণ প্রথম দিকে এটা সম্পর্কে মানুষজন জানতো না। প্রথম দিকে মানুষজন, মানে সায়েন্টিস্টরা আর কি, মানুষজন বলতে আমি বোঝাচ্ছি সায়েন্টিস্টরা প্রথম দিকে করোনা ভাইরাস সম্পর্কে ধারণা নিতে পারে নাই বলে প্রথম দিকে এটাকে নোভেল করোনা ভাইরাস ডাকতো। নোভেল, বিকজ আমার ধারণা নাই, আমার করোনা সম্পর্কে নলেজ নাই, কনসেপ্ট নাই, জন্য এটাকে নোভেল করোনা ভাইরাস রাখা হয়েছিল। ফাইন। এবার আমরা আসবো টোবাকো মোজাইক ভাইরাসে। টোবাকো মোজাইক ভাইরাস 2 নম্বর যে ভাইরাসের নাম টোবাকো মোজাইক ভাইরাস, এটাকে আমরা টিএমভি, তামাক পাতার মোজাইক ভাইরাস, বা বাংলা ইংলিশ মিলায় যদি লিখি টোবাকো মোজাইক ভাইরাস। তোমরা ক্লাসটা কি টাইপের চাও? অনেক বেশি ডিটেলস চাও, নাকি পরীক্ষা যতটুকু লাগবে অতটুকু ডিটেলস চাও? বলো, তোমরা যেভাবে চাও আমি সেভাবে কাজটাকে অপারেট করবো। যেহেতু তোমাদের এখন বোর্ড পরীক্ষা চলতেছে, কিভাবে চাও? জাস্ট প্রিসাইজ ক্লাস চাও, যতটুকু দরকার অতটুকু, নাকি ডিটেলস চাও? তোমরা যেভাবে বলবা। বলে রাখি, টোবাকো মোজাইক ভাইরাস কিংবা ডন্ডাকৃতি ভাইরাস। ডিটেলস কাজ চাও? আচ্ছা, ডিটেলসের জন্য তো পড়াইতে পারি, আমি পড়াইতে রাজি আছি। পরে যাবো তোমরা চিল্লাও, এত ডিটেলস কেন, রিভিশনের জন্য আবার এত ডিটেলস কেন? হ্যাঁ, তাইলে আমি বলি তোমাদের জন্য যেটা ভালো হবে, A to Z শুরু থেকে শেষ পর্যন্ত সব না পড়ায়, যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটাকে একদম ডিটেলসে পড়াই, এটা বেস্ট হয় না? ডিটেলসেই পড়াবো, বাট যেটা পরীক্ষার জন্য লাগবে, যেটা অপ্রয়োজনীয় এরকম কোনো কিছুর মধ্যে টাচ করবো না, ঠিক আছে? এটাই তোমাদের জন্য বেস্ট সলিউশন। এখন তো একাডেমিকের মতো করে পড়ায় লাভ নাই, তাই না? এখন তো একাডেমিকের মতো পড়ায় তো লাভ নাই। একাডেমিকে অনেক কিছু পড়াইছে যেটা আসলে প্রয়োজন ছিল না, তোমাদের কনসেপ্টের জন্য করছি। তো পরীক্ষার জন্য যেটুকু লাগবে, যেখান থেকে কোনো কিছু মিস যাওয়ার চান্স থাকবে না, এইভাবে করে যেটা পড়াবো সেটা একদম ডিটেলসে পড়াই দিব, বেসিক ক্লিয়ার করে, ঠিক আছে? দেখো, টোবাকো মোজাইক ভাইরাস এটা একটা আরএনএ প্রকৃতির ভাইরাস। এটা একটা কি প্রকৃতির ভাইরাস? টোবাকো মোজাইক ভাইরাস এটা একটা আরএনএ প্রকৃতির ভাইরাস। আরএনএ ভাইরাস, যে আরএনএটা এক সূত্রক। আরএনএটা কয় সূত্রক?
একসূত্রক। আচ্ছা, তারপরের বিষয় হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসটা একটি দণ্ডাকৃতির ভাইরাস। কেমন ভাইরাস এটা? এটা হচ্ছে একটা দণ্ডাকৃতির ভাইরাস। কারণ মনে আছে দাঁতে আলু ও মাংসের টুকরো, মনে করার চেষ্টা করো, দাঁতে আলু এবং মাংসের টুকরো, দণ্ডাকৃতির ভাইরাস, দাঁতে দণ্ডাকৃতি আলু এবং মাংসের টুকরো, টুকরোতে টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, তাহলে এটা একটা কি ভাইরাস? এটা হচ্ছে দণ্ডাকৃতির ভাইরাস। এটা একটা দণ্ডাকৃতির এটা কি প্রকৃতির ভাইরাস? এটা এটা একটি দণ্ডাকৃতির ভাইরাস। কি আকৃতির? দণ্ডাকৃতির ভাইরাস। কারণ এর দৈর্ঘ্য প্রস্থ থেকে 17 গুণ। দণ্ডাকৃতির ভাইরাসের পাশে লিখে রাখো দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ। এদের দৈর্ঘ্যটা এদের প্রস্থের কত গুণ? দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ। ঠিক আছে, আচ্ছা এখন এর গঠনটা আমরা একটু নিজেরা একটু আঁকানোর চেষ্টা করি, তাহলে এটা ভালো করে আমরা বুঝতে পারবো। এই হচ্ছে একসূত্রক আরএনএ, এটা হচ্ছে একসূত্রক আরএনএ। ওকে, বাঁকা হইছে। একসূত্রক আরএনএ। তো এই একসূত্রক আয়নের মধ্যে আয়নের চারিদিকে প্রোটিন থোকায় 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 প্রোটিন থাকবে আঙ্গুরের থোকার মতো দেখতে, এটাকে বলা হবে ক্যাপসুমিয়ার। এটা থোকায় 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 কি হবে? প্রোটিন হবে, থোকায় 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 প্রোটিনগুলো থাকবে, এগুলোকে বলা হবে ক্যাপসুমিয়ার, দণ্ডাকৃতির। দেখো লম্বায় অনেক বড়, রেদার দেন প্রস্থ, লম্বায় অনেক বড় প্রস্থের তুলনায়। এই এবং এটা ভিতর দিকে একসূত্রক আরএনএ। তো আরএনএটা ভিতর দিকেই থাকবে এই। ওকে, তাহলে এই পুরো যে সবুজ যে প্রোটিন যে আবরণটা বাইরের যে সবুজ এটা প্রোটিন দিয়ে তৈরি। তো প্রোটিন যে আবরণটা এগুলোকে একসাথে আমি বলতেছি ক্যাপসিড, বাট এক একটাকে বলা হবে ক্যাপসুমিয়ার। এক একটাকে কি বলা হবে? ক্যাপসোমিয়ার। এক একটাকে বলা হবে ক্যাপসোমিয়ার। কি বলা হবে? ক্যাপসোমিয়ার। তাহলে এরকম ক্যাপসুমিয়ার কতগুলো থাকে? 2130 থেকে 2200টি। কতগুলো? 2130 থেকে 2200টি কি আছে? ক্যাপসুমিয়ার আছে। তাহলে ক্যাপসুমিয়ারের সংখ্যা, তাহলে ক্যাপসোমিয়ার আছে 2130 থেকে 2200টি। 2130 থেকে 2200টি। এবং প্রতিটি ক্যাপসুমিয়ারে, যেহেতু ক্যাপসুমিয়ার কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। ক্যাপসুমিয়ার কি দিয়ে? প্রোটিন দিয়ে তৈরি। প্রত্যেকটি ক্যাপসুমিয়ার তাহলে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হবে, যেহেতু প্রোটিন দিয়ে। অ্যামিনো অ্যাসিড থাকবে 158টি। তো 158টি অ্যামিনো অ্যাসিড দিয়ে একটি ক্যাপসুমিয়ার তৈরি। একশো 58টি অ্যামিনো অ্যাসিড দিয়ে একটি ক্যাপসুমিয়ার তৈরি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এইখানে যে আরএনএটা আছে, ভিতরে কি আরএনএ, ভিতরে এটা কি আরএনএ। তাহলে আরএনএ গঠনের মূল একক কি বলতে পারবা? আরএনএ বা ডিএনএ এগুলো কি? নিউক্লিক অ্যাসিড। আরএনএ বা ডিএনএ এগুলো কি? নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি হয় বলো? নিউক্লিক অ্যাসিড কি দিয়ে তৈরি হয়? নিউক্লিক অ্যাসিড তৈরি হয় হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে। কারণ আমাদের নিউক্লিওটাইডের পলিমার দিয়েই নিউক্লিক অ্যাসিড তৈরি হয়, নিউক্লিওটাইড দিয়ে। তাহলে এখানে নিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে 6500। কতগুলা? 6500টা নিউক্লিওটাইড দিয়ে আরএনএ তৈরি। কতগুলা? 6500। তাহলে 6500 নিউক্লিওটাইড দিয়ে আরএনএ তৈরি। 6500 নিউক্লিওটাইড দিয়ে তৈরি। কত? 6500। দ্যাটস ইট। এইখান থেকে আর তেমন কিছু দরকার নাই তোমাদের, এইটুকু। পরীক্ষা সরাসরি এটা সৃজনশীলে আসে না, বা যদি আসে
তাহলে তোমাদের এইটুকু পড়লেই চলবে, এইটুকু লিখলেই চলবে, এর থেকে বেশি কিছু লাগবে না এখান থেকে ইনফরমেশনের জন্য। তাহলে সিকিউর জন্য, এমসিকিউর জন্য আমি মনে করি তোমাদের টোবাকো মোজাইক ভাইরাসের ইনফরমেশন এতটুকুই সুপার এনাফ। লিখে ফেলছো আশা করি। এখন আমরা ব্যাকটেরিওফাজ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? ব্যাকটেরিওফাজ। এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ। ফাজ মানে কি? ফাজ মানে হচ্ছে বিদন্নকরী। ফাজ শব্দটা আসে ফ্যাগো থেকে। এই যে ফাজ, ফাজ শব্দটা আসে ফ্যাগো থেকে। ফ্যাগো শব্দের অর্থ কি? ভক্ষণ বা টু ইট। আর ফাজ মানে যে খায়, ঠিক আছে, ভক্ষণকারী। ব্যাকটেরিওফাজ মানে ব্যাকটেরিয়াকে ভক্ষণকারী। বিজ্ঞানী টট এই T2 ব্যাকটেরিওফাজ আবিষ্কার করছেন। বিজ্ঞানী টট TWORT T2 আবিষ্কার করেন। T2 কি? T2 নামটা আসে টেটপোল 2 থেকে। টেটপোল মানে ব্যাঙাচি। এগুলো দেখতে কি? এগুলো দেখতে ব্যাঙাচি আকৃতি। তো দুই টাইপের ফাজ, দুই ধরনের ফাজ নিয়ে আমাদের বইয়ের মধ্যে আলোচনা করবে। দুই ধরনের ফাজ নিয়ে আমাদের বইয়ে আলোচনা করবে। একটা হচ্ছে টি ফাজ, আর হচ্ছে ল্যামডা ফাজ। এটা হচ্ছে টি ফাজ, আর হচ্ছে কি ল্যামডা ফাজ। টি ফাজের মধ্যে T2 T4 T6 এরকম আছে, আর ল্যামডার মধ্যেও বেশ কয়েকটা আছে। এবং এদের আকৃতিটা কেমন হয়? এদের আকৃতিটা অ্যাভারেজে এরকম, এরকম ব্যাঙাচির মতো হয়, এরকম ব্যাঙাচির মতো দেখতে। এই জন্য এগুলোকে আমরা T2 নাম দিছি। T2 টেটপোল 2, তো এটাকে আমরা কি বলতেছি? ব্যাকটেরিওফাজ। ওকে, এখন এটার ডিটেলস এখন আলোচনা যাব আমরা। আমরা এখন একটা T2 ব্যাকটেরিওফাজ আঁকানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে সবাই খাতা কলম নিয়ে নাও, এটা আঁকাইতে হবে, পরীক্ষার হলেও কিন্তু এটা লাগবে। প্রথমে এরকম একটা হেক্সাগন আঁকাবা। আজকে অনেক চিত্র আঁকাইতে হবে যেগুলো পরীক্ষা লাগবে। যেগুলো কি লাগবে? পরীক্ষা লাগবে। এবং দিতে হবে কলার। ঠিক আছে, বলো কি মিসিং এখানে? কি মিসিং বলো, কি মিসিং এখানে? তার ডিএনএটা মিসিং। সিল্কে মিসিং, ডিএনএটা মিসিং। ডিএনএ গাইতে হবে, দ্বিসূত্রক ডিএনএ।
দ্বিসূত্রক ডিএনএটা আগে দিতে হবে। শেষ হয়ে গেছে। তাহলে এর দেহের দুটো অংশ, এর দেহের দুটো অংশ, মাথা এবং লেজ, মাথা এবং লেজ, মাথা দেহ বা লেজ বলতে পারো, মাথা এবং লেজ। এই অংশটা মাথা, এই অংশটা দেহ বা লেজ, মাথা আর দেহ এবং লেজ। ঠিক আছে, এর দেহের কয়টা অংশ? এর দেহের অংশ হচ্ছে দুইটা, মাথা এবং লেজ, মাথা এবং লেজ, কারণ ব্যাঙাচির তো লেজ থাকে। তাহলে এই পার্টটা হচ্ছে মাথা, এই পার্টটা হচ্ছে লেজ। মাথার পার্টের মধ্যেই তার দ্বিসূত্রক ডিএনএটা আছে। মাথার যে পার্ট, এখানে কি আছে? দ্বিসূত্রক ডিএনএটা আছে। আর বাকি যে পুরো পার্টটা প্রোটিন দিয়ে তৈরি। বাকি পুরো পার্টটাই কি দিয়ে তৈরি? বাকি পুরো পার্টটা প্রোটিন দিয়ে তৈরি। তার মধ্যে এখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলার, এখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলার। এইখানে যে অংশটা এটার নাম হচ্ছে বেস প্লেট, এই অংশটার নাম কি? বেস প্লেট। আর এই অংশটার নাম কি? স্পাইক। স্পাইক, এই যে খোঁচা 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 খোঁচা, এগুলো হচ্ছে স্পাইক। আর এখানে 6টা স্পর্শক তন্তু আছে। স্পর্শক তন্তু আছে কয়টা? 6টা। যে স্পর্শক তন্তু দিয়ে, যে স্পর্শক তন্তু দিয়ে সে অন্য একটা ব্যাকটেরিয়ার উপর বসে, অন্য একটা ইয়ের উপরে বসে। ঠিক আছে, ওকে। তাহলে এই পর্যন্ত হচ্ছে গঠন। তাহলে এখানে শুধু মনে রাখতে হবে যে তার যে ডিএনএর যে অংশটা, নিউক্লিক অ্যাসিডের যে অংশটা, এটা শুধুমাত্র তার মাথার দিকেই থাকে। মাথায় ডিএনএ এবং ডিএনএ আছে বা নিউক্লিক অ্যাসিড অংশটা আছে, আর বাকি পুরো পার্টটা কিন্তু কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। আর এখানে বেস প্লেট, স্পাইক এবং স্পর্শক তন্তু, এই তিনটা জিনিসই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে দেহ বা লেজের বিষয়ে যদি আমি আসি, লেজের পার্টটা যদি আমি আসি, তাহলে এখানে যদি আমি কথা বলি তাহলে আমরা এইভাবে বলতে পারবো লেজ, বা এটাকে পুরো দেহ আমরা বলতে পারবো। এখানে প্রথম কথা, শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি, শুধুমাত্র কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। কলার আছে, এখানে কি আছে? এখানে কলার আছে, বেস প্লেট আছে, আছে বেস প্লেট, আছে বেস প্লেট, 6টি স্পর্শক তন্তু যেটা দিয়ে সে অন্য একটা শিকারের উপর স্পর্শ করে বসবে, 6টি স্পর্শক তন্তু এবং একাধিক স্পাইক। স্পাইকের সংখ্যা 3টি হইতে পারে, একাধিকও হইতে পারে। ঠিক আছে, একাধিক স্পাইক, একটাও হইতে পারে, একাধিক স্পাইক। এবং এবং দেহ, এটা কিসের মতো? নলের ন্যায়। এটা কিসের ন্যায়? এটা কিসের ন্যায় হয়? এটা নলের মতো হয়, ফাঁপা নলের মতো। কিসের মতো? ফাঁপা নলের মতো। তো এখানে যে ডিএনএটা আছে, এই ডিএনএর মধ্যে 60,000 নিউক্লিওটাইড আছে। ডিএনএ বললেই নিউক্লিওটাইডের কথাটা বলতে হবে, কারণ ডিএনএ তৈরি হয় নিউক্লিওটাইড দিয়ে। তাহলে এখানে লিখে দিই, ডিএনএতে 60,000 নিউক্লিওটাইড আছে। আর মাথাটা প্রিজমের ন্যায়। মাথাটা কেমন? প্রিজমের ন্যায়। মাথাটা দেখতে কেমন? মাথাটা দেখতে হচ্ছে প্রিজমের মতো। ঠিক আছে, কিসের মতো? প্রিজমের মতো। আর একটা কথা মনে রাখবা, এর যে দ্বিসূত্রক ডিএনএ, এই যে দ্বিসূত্রক যে ডিএনএ, সে 50% ভর দখল করে রাখছে। তাহলে তার ডিএনএটাই 50% ভর দখল করে রাখছে, এবং এবং 50% ভর। পুরো ভাইরাসের সে কি করে রাখতেছে? 50% ভর দখল করে রাখতেছে। আচ্ছা, ডিএনএর কথা যেহেতু আসে, তাহলে অবশ্যই ডিএনএর মধ্যে জিনও আছে, তাই না? 150টি জিন ধারণ করে সে। তাহলে 50% ভর দখলকারী এবং 150টি জিন আছে, 150টি জিন আছে। শেষ। টি2 ব্যাকটেরিওফাজ থেকে এর থেকে বেশি কিছু আমাদের আর প্রয়োজন নেই। টি2 ব্যাকটেরিওফাজ থেকে এইটুকুই আমাদের জন্য এনাফ। ক্লিয়ার? মনে থাকবে? তো এখন তোমাদের জন্য আমি একটা ভিডিও দেখিয়ে দেখানো যায় কিনা, যে ভিডিওটা আমরা টি2 ব্যাকটেরিওফাজের ব্যাপারটা আমরা একটু দেখবো, যে কেমনে টি2 লাইটিক সাইকেলটা কেমনে হয়, লাইটিক চক্র দেখাবো যে এটা কেমনে বংশবৃদ্ধি করে। ঠিক আছে, জাস্ট এ মিনিট, আমাকে ভিডিওটা রেডি করতে দাও।
দেখো এই টি2 ভাইরাসই কেমন একটা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে। By recognizing cell surface receptors, এটা টি4 দিয়ে দেখাইছে যদিও সমস্যা নেই। ওয়েট দেখো the T4 phage initiates টি4 কে টি2 ভাবো তাহলেই হবে। E. coli bacterium by recognizing cell surface receptors of the host with its long tail fibers. A recognition signal is sent through the long tail fibers to the base plate. This unravels the short tail fibers that bind irreversibly to the E. coli cell surface. The base plate changes conformation and the tail sheath contracts, causing GP5 at the end of the tail tube to puncture the outer membrane of the cell. The lysosome domain of GP5 is activated and degrades the periplasmic peptidoglycan layer. তার ভিতরে যে ডিএনএটা আছে সে শুধু তার ডিএনএটাকে ব্যাকটেরিয়া দেহের মধ্যে প্রবেশ করাবে, And DNA from the head শুধুমাত্র ডিএনএটাকে সে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাবে। এই যে ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে গেল, enter the E. coli. ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে গেল। তার যে 60,000 জোড়া নিউক্লিয়েট বিশিষ্ট ডিএনএ After the life cycle is complete, the host cell bursts open এবং এই যে ব্যাকটেরিয়া পুরোটা কিন্তু ব্যাকটেরিয়া, viruses. ব্যাকটেরিয়া ডিস্ট্রয় হয়ে যাবে এবং তার ভিতর থেকে অসংখ্য টি2 ব্যাকটেরিওফাজ বের হয়ে চলে আসবে। ঠিক আছে, সহজ সিস্টেম। আরেকটা ভিডিও দেখাই, একটা সুন্দর ভিডিও ছিল কিন্তু এটা এখন খুঁজে পাই না কেন জানি, বহুত আগে আমার ডাউনলোড করা ছিল, এরপরে আর হারাই গেছে। এই যে পাইছি, দেখো এগুলো ইকোলাই, এগুলো ইকোলাই ব্যাকটেরিয়া। খুঁজতেছে ভাইরাস কোথায়, এই যে ভাইরাস, দেখো কত ছোট ভাইরাস। ওই দেখো তার স্পর্শক তন্তু সুতার মতো যেগুলা, তো স্পর্শক তন্তু দেখো বসবে। ওই দেখো মাথার প্রিজমের মতো, মাথার মতো ডিএনএ, ডিএনএ কত জোড়া নিউক্লিওটাইড, 60,000 জোড়া নিউক্লিওটাইড। এই দেখো সুই দিয়ে ঢুকাই দিছে, এবার ব্যাকটেরিয়ার ভিতরে ওয়াট লেগে গেছে। ব্যাকটেরিয়ার ভিতরে বাচ্চা তৈরি করছে, অসংখ্য ডিএনএ তৈরি হয়েছে। সেইটা বের হয়ে চলে আসছে, ব্যাকটেরিয়াটা মেরে দিছে। এরা যাবে আবার আরেকটা অ্যাটাক করতে। সুন্দর না, সুন্দর ছিল না? তাহলে আমরা এখন ভাইরাসের সংখ্যা বৃদ্ধির দিকে আগাই। তো এতক্ষণ আমরা যেটা দেখছি এটা কিন্তু ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ছিল, ভাইরাস কিভাবে তার নাম্বারটাকে বৃদ্ধি করে। হ্যাঁ, তো এটার জন্য দুটো চক্র আছে, একটা হচ্ছে
লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। তো বলে রাখি লাইটিক চক্রের প্রতি 30 মিনিটে সে 300টা ইউনিট তৈরি করতে পারে। একটু আগে যেটা দেখলাম লাইটিক চক্র, লাইটিক মানে লাইসিস, ভেঙে দেওয়া, তছনছ করে মেরে দেওয়া, লাইটিক চক্র। তো লাইটিক চক্রে সে 30 মিনিটে 300টা জেনারেশন তৈরি করতে পারে। আর এটা হচ্ছে লাইসোজেনিক চক্র, ওটা ছোট, ওটা মৃদু, ওটা একটু বেশি পাওয়ারফুল না। হ্যাঁ, তো লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র দেখো, দেখো এই চিত্রটা তোমরা আঁকাইতে পারবে না, দেখাই দাও, দরকার আছে আঁকানো? ভিডিও দেখাই দিচ্ছে, কোনো চিত্র দেখানোর দরকার আছে? বলো, ভিডিও দেখাই দিচ্ছে, চিত্র দেখানোর দরকার আছে? প্রয়োজন নেই তো, তোমরা নিজে আঁকাইতে পারবে ভিডিও, এই ছবি খুবই সহজ। তোমাদের টিটু আঁকানো শিখাই দিচ্ছি, বাকিগুলো তো সহজই। টিটু তো আঁকানো শিখে গেছে, এবং তোমাদের কি কি মনে রাখতে হবে এটা চলো আমি দেখাই। এই চিত্র আঁকাইতে যে কি কি লাগবে সেটা চলো তোমাদেরকে দেখাই দিই। চিত্রের জন্য কি কি লাগবে, কি কি জিনিস মাথায় রাখা লাগবে চিত্র আঁকাইতে গেলে, কয়েকটা ফ্যাক্ট আছে এখানে। প্রথমে কি হয়েছে, প্রথমে একটা ইকোলাই ব্যাকটেরিয়া কাকে অ্যাটাক করতেছে, ইকোলাই ব্যাকটেরিয়া অ্যাটাক করতেছে। মানে ভিকটিমকে, এটা বুঝতে হবে, ভিকটিম হচ্ছে ইকোলাই, ভিকটিম হচ্ছে ইকোলাই। এক্সামে তো চিত্র দিতে হবে, ভিডিও না হয়, হ্যাঁ এটা সবাই জানে, তোর মতো পণ্ডিত এটা সবাই জানে, এটা যে এক্সামে চিত্র আঁকাইতে হবে, ভিডিও না। পণ্ডিত কমেন্ট দেখলে মাঝে মাঝে মানে মাথা গরম হয়ে যায়, পোলাপানের পণ্ডিত মানে কি রে ভাই। আসো, তো যেটা বলতেছিলাম, এরকম একটা গোল্লা আগাবা, গোল্লার ভিতরে এটা দিবা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। গোল্লার ভিতরে কি দিবা, একটা ব্যাকটেরিয়ার ডিএনএ দিবা, ব্যাকটেরিয়াল ডিএনএ। তার উপরে বসাবা একটা টিটু, কি বসাবা, টিটু বসাবা তার উপরে, এই যে টিটু বসাবা। মাথায় কিন্তু দুটো ডিএনএ আছে, দেখা দিতে হবে প্রিজমের মধ্যে, প্রিজমের মধ্যে দুটো ডিএনএ বসাই দেবে, এবং দেখো এই যে স্পর্শক তন্ত্রে বসছে এভাবে দেখাইতে হবে। তারপরে 2 নাম্বার যে চিত্র আঁকাবা সেখানে দেখাবা মাথা খালি, মাথা খালি। এই মাথা খালি, মাথার ভিতরে যে ডিএনএ ছিল এই ডিএনএটা সে ভিতরে ঢুকাইছে। পুরো ভাইরাসটা কিন্তু ভিতরে ঢোকে না, মাথায় রাখতে হবে কথাটা, পুরো ভাইরাসটা ভিতরে ঢুকবে না, শুধু তার ডিএনএটাকে ভিতরে ঢুকাবে। এই ফার্স্ট ডিএনএ এবার ব্যাকটেরিয়াল ডিএনএকে অ্যাটাক করা শুরু করবে লাইসোজাইম এনজাইমের মাধ্যমে। তার মাথা কিন্তু খালি, মাথায় কিছু নাই, গোবরও নাই। পরের চিত্রে দেখাইছে মাথা খালি ওলা ভাইরাসটা নাই, মানে শেষ। এবং দেখাইছে এই হচ্ছে ভাইরাসের ডিএনএ, এবং ব্যাকটেরিয়ার ডিএনএটা খন্ড 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 হচ্ছে, তাহলে ব্যাকটেরিয়ার ডিএনএ খন্ডায়ন হচ্ছে। পরের চিত্রে দেখাইতে হবে ব্যাকটেরিয়ার ডিএনএটা আস্তে আস্তে নাই হয়ে যাইতেছে, এবং ভাইরাসের ডিএনএ যেখানে একটা ছিল এখানে অনেকগুলো তৈরি হয়েছে, অনেকগুলো ভাইরাসের ডিএনএ তৈরি হয়েছে, ব্যাকটেরিয়ার ডিএনএটা নষ্ট হইতেছে। চিত্র দেখাইতে হবে, হ্যাঁ চিত্র আঁকতে হবে পরীক্ষায়। পরে দেখাইতে হবে যে ওইখানে ভাইরাসের দেহে বিভিন্ন খণ্ড তৈরি হয়েছে, বিভিন্ন খণ্ডক তৈরি হয়েছে, এবং খণ্ডগুলো অ্যাসেম্বল হয়েছে, একসাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে ব্যাকটেরিয়াটা ফাটাই দিয়া অনেকগুলো ভাইরাস বের হয়ে আসছে। পারবো না? বলো, খুব কঠিন কিছু? এটা কি খুব কঠিন কিছু? না পারার মতো কিছু? আমার তো মনে হচ্ছে না এটা খুব কঠিন কিছু, না পারার মতো কিছু, খুব কঠিন কিছু না এটা। ঠিক আছে, তো এই চক্রটা চালাইতে, এই যে চক্রটা, এই চক্রটা চালাইতে 30 মিনিট লাগে। 30 মিনিটে 300টা জেনারেশন বের হয়ে আসে। ওকে, খেয়াল করো তোমাদের বইয়ে কিভাবে লিখছে এবং তোমরা কিভাবে লিখবা পরীক্ষার খাতায়। দেখো, লিখবা ধাপ 1 সংযুক্তি বা পৃষ্ঠলগ্নিভবন বা অ্যাটাচমেন্ট। এই পৃষ্ঠলগ্নিভবন লেখার দরকার নাই, তোমরা শুধু লিখবা সংযুক্তি, বা ইংলিশে লিখবা অ্যাটাচমেন্ট, মানে ল্যান্ডিং, ল্যান্ড করছে। বলতে হবে যে ব্যাকটেরিওফাজ ইকোলাইয়ের উপরে আক্রমণ করে, ইকোলাইয়ের রিসিপ্টর থাকে, এই কারণে সে অ্যাটাক করতে পারে, স্পর্শক তন্তুর মাধ্যমে প্রোটিনের সাথে সংযুক্ত হয়ে দৃঢ়ভাবে সংযুক্ত হয়। বসলো, গেল। ছোট করে লিখবা, অত বেশি বড় করবা না। 2 নাম্বার ধাপে কি লিখবা, ফার্স্ট ডিএনএর অনুপ্রবেশ। ফার্স্ট ডিএনএর অনুপ্রবেশ, ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ভাইরাসের ডিএনএটা প্রবেশ। ব্যাকটেরিয়ার দণ্ডাকৃতির লেজটি সংকুচিত হয়ে বিশেষ শক্তি প্রয়োগের মাধ্যমে সংযোগ স্থাপনে, এত কিছু দরকার নেই। লিখবা যে ফার্স্ট ডিএনএ কে ইকোলাই ব্যাকটেরিয়ামের কোষ মেমব্রেন ভেদ করে সাইটোপ্লাজমে প্রবেশ করিয়ে দেয়, এবং শূন্য প্রোটিন আবরণটি বাইরেই থেকে যায়। শেষ।
মানে ভাইরাসটা বাইরে থেকে যায়। পরের ধাপে লিখবা প্রতিলিপন বা রেপ্লিকেশন কার কার দেখো এত কিছু এখানে কিচ্ছু লিখবা না, পরীক্ষার খাতায় কিচ্ছু লাগবে না, খেয়ে লিখবা এই যে ফার্স্ট ডিএনএ মানে ভাইরাসের ডিএনএটা কোষের ভিতরে প্রবেশের পর তার নিজস্ব প্রোমোটার সিকোয়েন্স দ্বারা পোষক কোষের আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে। অনেক কঠিন করছে। পোষক কোষে আরএনএ পলিমারেজ ব্যবহার করে ফাজ এমআরএনএ তৈরি করে, ফাজ এমআরএনএ পরে প্রোটিন তৈরি করে এবং বিশেষ প্রক্রিয়ায় ইকোলাই ডিএনএকে খণ্ড খণ্ড নষ্ট করে দেয়। ডিএনএ কোনো প্রতিযোগিতা থাকে না, ফলে ডিএনএ নিউক্লিয়ারের কোষের বিগত ডিএনএকে মুক্ত করে বাইরে রাইবোজোম কর্তৃক গ্রহণ করে মাথালু। এত কঠিন পেঁচাইতে যাবে না, এগুলো অনেক পেঁচাইছে, দরকার নেই। কি লিখবে দেখো এখানে, এখানে লিখবা কি, প্রথমে লিখবা যে অনুপ্রবেশের পর ভাইরাসের ডিএনএ অনুপ্রবেশের পর বেশ কিছু এনজাইম ব্যবহার করে প্রথমে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে ধ্বংস করে, যার ফলে তার কোনো প্রতিযোগী থাকে না, এবং অতঃপর সে বিভিন্ন এনজাইম ব্যবহার করে নিজের ডিএনএটাকে ডুপ্লিকেট তৈরি করে, নিজের ডিএনএটাকে কি করে ডুপ্লিকেট তৈরি করে, এবং আস্তে আস্তে মাথা, লেজ, স্পর্শকতন্তু, স্পাইক ইত্যাদি পৃথক পৃথকভাবে তৈরি হয়, পৃথক পৃথকভাবে তৈরি হয়, লিখবা। তারপরে কি করবা, দেহের বিভিন্ন অংশ একত্রিত হওয়া, অ্যাসেম্বল, এটা তো খুবই সহজ, দেহের বিভিন্ন অংশ একত্রিত হবে এবং নতুন ভাইরাসের মুক্তি, রিলিজ এবং বের হয়ে চলে আসে। ঠিক আছে, ভাইরাসের এই ধরনের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াকে লাইটিক চক্র বলে, যেমন ইকোলাই আক্রমণকারী টি2 ফাজ, এমন প্রকৃতির ফাজকে লাইটিক ফাজ বা ভিরুলেন্ট ফাজও বলে। তাহলে এর নাম ভিরুলেন্ট ফাজ, মানে মারাত্মক, ভিরুলেন্ট শব্দটা মারাত্মক। প্রতি 30 মিনিটে প্রায় 300টি নতুন ফাজ তৈরি হতে পারে, শেষ, ভিরুলেন্ট ফাজ। তাহলে আমি যদি তোমাদেরকে লিখে দিই, তুমি অনেকে রিকোয়েস্ট করতেছো ভাই আপনি লিখে দেন, আপনি লিখে দেন, এটা তো লিখে দিলে তোমাদের জন্য ভালো হবে। আমি লিখে দিচ্ছি, কি করবা, লাইটিক চক্র, চিত্র আঁকাইলাম না, আমি লিখে দিই, তুমি চিত্র আঁকাইতে পারবা, লিখতে পারবা না বুঝায়, আমি জানি, এটা বিগত কয়েক বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখতেছি। লাইটিক চক্র লিখবা যে পোষক, লিখবা এইভাবে শুরুতে, পোষক ইকোলাই ব্যাকটেরিয়া, পোষককে ইকোলাই ব্যাকটেরিয়া, ভাইরাস T2 T4 অথবা T6, T2 T4 অথবা T6। ওকে, প্রথম ধাপ, ধাপ 1, ধাপ 1 লিখবা অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট বা সংযুক্তি। এখানে কি লিখবা, এখানে লিখবা টি2 ব্যাকটেরিয়া সাধারণত ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ইকোলাই এর ইকোলাইয়ের কোষ প্রাচীরে, যেহেতু এটা একটা ব্যাকটেরিয়া, কোষ প্রাচীর অবশ্যই আছে, ইকোলাইয়ের কোষ প্রাচীরে, ইকোলাইয়ের কোষ প্রাচীরে T2 এর জন্য রিসিপ্টর সাইট থাকে, রিসিপ্টর সাইট থাকে। কার মধ্যে, T2 ইকোলাইয়ের কাছে থাকে, যেখানে স্পর্শক তন্তুর মাধ্যমে, স্পর্শক তন্তুর মাধ্যমে, স্পর্শক তন্তুর মাধ্যমে T2 এসে T2 এসে অবস্থান নেয়। প্রথম ধাপ শেষ, ছোট করে লিখবা, এত বেশি বড় করতে যাবে না, এগুলা পরীক্ষা খাতে চিত্র আঁকাইলে ফুল নাম্বার দিয়ে দেয়, তারপর একটু বর্ণনা লিখতে হয়, সেটাই আমরা করতেছি। ধাপ 2, ফাজ ডিএনএ অনুপ্রবেশ, ফাজ ডিএনএ ফাজ ডিএনএ অনুপ্রবেশ। ঠিক আছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার ভাইরাসের যে ডিএনএটা আছে সেটা কিভাবে প্রবেশ করবে। ঠিক আছে, ইকোলাইয়ের কোষ ঝিল্লি
ও মেমব্রেন ভেদ করে, এটা কিন্তু পরীক্ষা আসবে কিন্তু সৃজনশীলে, ভেদ করে শুধুমাত্র ভাইরাল ডিএনএ প্রবেশ করবে, শুধুমাত্র ভাইরাল ডিএনএ প্রবেশ করবে, শুধুমাত্র ভাইরাল ডিএনএ প্রবেশ করবে। শুধুমাত্র কি হবে? শুধুমাত্র ভাইরাল ডিএনএ প্রবেশ করবে, বাকি কিছু প্রবেশ করবে না। ওয়েবসাইটে প্রবলেম, এক্সাম, ওকে, প্রবেশ করবে এবং লিখে দাও শূন্য ভাইরাল প্রোটিন, শূন্য ভাইরাল প্রোটিন বাইরে অবস্থান করবে, বাইরে শূন্য ভাইরাল প্রোটিন বাইরে অবস্থান করবে। গেল। এবার আসি প্রতিলিপন, পরের পার্ট ধাপ 2 শেষ, ধাপ 2 শেষ। এবার আসি ধাপ 3, ধাপ 3 প্রতিলিপন, প্রতিলিপন। এখানে লিখবা T2 ফাস তার এনজাইম ব্যবহার করে তার এনজাইম T2 ফাস তার এনজাইম ব্যবহার করে ব্যাকটেরিয়ার ডিএনএ ধ্বংস করবে, নিজের ভাইরাল ডিএনএ কপি তৈরি করবে, কপি তৈরি করবে এবং দেহের খণ্ডাবশেষ তৈরি করবে, এবং দেহের বিভিন্ন খণ্ডাবশেষ তৈরি করবে। এবং দেহের বিভিন্ন খণ্ডাবশেষ তৈরি করবে। গেল। ধাপ 4, ধাপ 4 বিভিন্ন অংশের সংযুক্তি, বা যেটাকে আমরা অ্যাসেম্বল বলি, বিভিন্ন অংশের সংযুক্তি। ধাপ 4 বিভিন্ন অংশের সংযুক্তি। তোমরা এইটুক করে লিখবে, এইটুক করে লিখলেই হয়ে যাবে। তাহলে কি হবে? ক্রমান্বয়ে মাথার সাথে লেজের বিভিন্ন অংশ সংযুক্ত হবে। ক্রমান্বয়ে মাথার সাথে লেজ ও অন্যান্য অংশ সংযুক্ত হবে। মাথার সাথে লেজ এবং দেহের অন্যান্য অংশ কি হবে? সংযুক্ত হবে, এবং পূর্ণাঙ্গ ব্যাকটেরিয়া তৈরি হবে, এবং পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি হবে, এবং পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি হবে। সবশেষে ফাজ ভাইরাসের মুক্তি, এটাও আমি এখানে লিখে ফেলতে পারবো, একটু উপরে তুললেই হয়ে যাবে। সবশেষে ফাজ ভাইরাসের মুক্তি, তো এখানেই লিখে ফেলা যাবে। একটু উপরে, একটু ছোট,
ধাপ 5 ফাজ ভাইরাসের মুক্তি। এখানে লিখবা প্রতি 30 মিনিটে 300টি নতুন T2 ফাজ পোষক ব্যাকটেরিয়াকে মেরে বিদীর্ণ করে মুক্ত হবে। তাই এই চক্রকে লাইটিক বা ভিরুলেন্ট ফাজ চক্র বলে। টাইম দিলাম লেখার জন্য, লেখে নাও। ও ওকে, ঠিক আছে। এবার আমরা লাইসোজেনিক চক্র দেখব। এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা ছিল লাইটিক চক্র, এখন দেখবো আমরা লাইসোজেনিক চক্র। এটাকে টেম্পারেট ফাজও বলা হয়ে থাকে। এটাকে কি বলা হয়ে থাকে? টেম্পারেট ফাজও বলা হয়ে থাকে। তাহলে আমরা চলো একটু বইতে দেখি লাইটিক চক্রে কি হয়েছে। লাইটিক চক্রে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলা হয়েছে। এবার আমরা দেখবো লাইসোজেনিক চক্র। এবং তোমাদের একটু বলে রাখি লাইসোজেনিক চক্র কিন্তু এইটুকু, এটা লাইসোজেনিক চক্রের মধ্যে পড়ে না। এইটুকু অংশ লাইসোজেনিক চক্রের মধ্যে পড়ে না, লাইটিক চক্রের মধ্যে পড়ে। বাট কিছু করার নেই, বইয়ে যেহেতু আছে আমাদের দুটোই আগাইতে হবে। দেখেন কি হচ্ছে, এখানে কে অ্যাটাক করে? এখানে ল্যামডা ফাজ ভাইরাস অ্যাটাক করে। ল্যামডা ফাজ যেমন P1M13, এগুলো ল্যামডা ফাজ প্রকৃতির ভাইরাস। ইকোলাইকেই অ্যাটাক করবে আগের মতো। প্রথমে কি হবে? পোষক ব্যাকটেরিয়া ফাজ ডিএনএ অনুপ্রবেশ। তাহলে প্রথমে ল্যান্ডিং করবে, অ্যাটাচমেন্ট হবে এবং ভাইরাসটাকে ভিতরে প্রবেশ করা হবে। আগে কি হইতো? ভাইরাসের ডিএনএটা এসে ব্যাকটেরিয়া ডিএনএকে মারতো, তারপর নিজের সংখ্যা বৃদ্ধি করতো। এখানে তা হবে না। এখানে ইন্টিগ্রেস এবং লাইগেস এনজাইমের সহযোগিতায় ব্যাকটেরিয়া ডিএনএর সাথে ভাইরাস ডিএনএ সংযুক্ত হয়ে যাবে। ব্যাকটেরিয়া ডিএনএর সাথে ভাইরাস ডিএনএ সংযুক্ত হয়ে যাবে, যেটাকে বলা হবে প্রোফাজ। এটাই হচ্ছে পার্থক্য, প্রোফাজ। এবং এরা দুইজন মিলে এখন সংখ্যা বৃদ্ধি করবে এবং দ্বিভাজন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া তার নিজস্ব দ্বিভাজন প্রক্রিয়ায় দুটি প্রোফাজ তৈরি করবে। এই হচ্ছে ভাইরাসের জন্ম। এইটুকুই শেষ, দুইটা বেশি আর হবে না। কিন্তু কত কষ্ট করে, কত স্বাদ করে ব্যাকটেরিয়া ভেবেছিল ভাইরাস সে আমার সঙ্গী হবে, তাকে আমি মনে জায়গা দিব, তাকে আমি ভালোবাসার সঙ্গী বানাবো। এইভাবে ভাইরাসকে দেখে ব্যাকটেরিয়া সব ভুলে গেল। ব্যাকটেরিয়া ভাবলো এবার মনে হয় মানুষটা বদলে গিয়েছে। এই বদলে যাওয়া মানুষকে ভালোবেসে ব্যাকটেরিয়া কি করলো? তার সাথে সংযুক্ত করে দিল একটি ভাইরাসের ডিএনএকে। কিন্তু ব্যাকটেরিয়া ভুলে গিয়েছিল যে সে কার সাথে সংযুক্ত হয়েছে, সে একটি ভাইরাসের সাথে সংযুক্ত হয়েছে। সে ভুলে গিয়েছিল, সে একদমই ভুলে গিয়েছিল যে হাড্ডি কখনো গোস্ত হয় না, ভাইরাস কখনো বন্ধু হয় না। তো সে ভাইরাসকে বন্ধুত্ব করে ভুল করলো। এবং ভাইরাস যে একটি ভাইরাস বলে দিয়েছিল, ভাইরাস জীবনা, ভাইরাস জড়না, ভাইরাসই, সে কখনোই নিজের চরিত্রকে কখনো বদলাবে না, কারণ তার সংজ্ঞার মধ্যেই আছে
পোষক দেহের অভ্যন্তরে সে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করতে পারে। সে যেহেতু প্রবেশ করেছে, সে এমনি এমনি থাকবে না, সে চুপটি মেরে বসে থাকবে, সময়ের সাথে সাথে সে সময়ের সুব্যবহার করবে। সে ভাইরাসটি প্লে বয়ের মতো ব্যাকটেরিয়ার মনটাকে পুরোপুরি চুরমার করে দিয়ে, ব্যাকটেরিয়াকে মেরে দিয়ে, লাইটিক চক্রের পুনরাবৃত্তি করে, অসংখ্য সংখ্যা বৃদ্ধি করে ব্যাকটেরিয়াটাকে পুরোপুরি মেরে দিয়ে সে আবার বের হয়ে আসতে পারবে লাইটিক চক্রের পুনরাবৃত্তি করে। সে যতদিন ইচ্ছা ততদিন প্রোফাজ আকারে সংখ্যা বৃদ্ধি করে সে থাকতে পারবে, এবং সে বেশি সংখ্যা বৃদ্ধি করবে না। সে জানে যে সে যদি একবার ব্যাকটেরিয়াকে সংখ্যা বৃদ্ধি করার সুযোগ দেয়, যদি একবার ব্যাকটেরিয়াকে সংখ্যা বৃদ্ধি করার সুযোগ দেয়, তাহলে অনেক ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে যাকে সে মারতে পারবে না। এই জন্যে ব্যাকটেরিয়ার মাথায় হাত বুলিয়ে, ব্যাকটেরিয়াকে ভুলিয়ে ভালিয়ে বলছে, দেখো আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই জন্য তোমার সাথে আমি সংখ্যা বৃদ্ধি করেছি, এই দেখো 2টা তৈরি করেছি, তারপর তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে সন্দেহ করো। কিন্তু সন্দেহ করো না, এটা সত্য। ব্যাকটেরিয়ার সন্দেহ সত্য ছিল, সে নিজের আবার পুনরাবৃত্তি করে, লাইটিক চক্রের পুনরাবৃত্তি করে বের হয়ে চলে আসবে। স্যাড স্টোরি। এবং এটাকে টেম্পারেট ফাজ বলা হয়। 2 মিনিট নীরবতা। আজকে কোন ক্লিপ ভাইরাল হয়ে যায় রে, এটাই চিন্তা করতেছি। একটি ইকোলাই ব্যাকটেরিয়ার আত্মকথা, কেউ তাকে ভালোবাসে না। যেখানে ল্যামডা ফাজ তার ডিএনএতে ভালোবেসে ছিল, সেও তার সুযোগ নিল। কেউ তাকে ভালোবাসে না এই দুনিয়ায়। ইকোলাইকে কেউই ভালোবাসে না। লাইটিক চক্র এসে পুরোপুরি মেরে দিয়ে চলে যায়, আর লাইসোজেনিক চক্র এসে সামান্য ভালোবাসা দেখায়, তারপর আবার ধ্বংস করে দিয়ে চলে যায়। এই জন্য ধ্বংসের খেলা। ঠিক আছে। তারপরে ব্যাকটেরিয়া ডিএনএ এর সঙ্গে ভাইরাস ডিএনএ এর সংযুক্তি, এইটাই হচ্ছে লাইসোজেনিক চক্রের বিশেষ কথা। এবং এখানে দেখো একটা কথা লেখা আছে, এরপর যে নিউক্লিয়াস এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএ কে একটি জায়গায় কেটে ফেলে, এই কাটার স্থানে ফার্স্ট ডিএনএ সংযুক্ত হয়, সংযুক্তের জন্য ইন্টিগ্রেস এনজাইম ব্যবহার হয়। এই কথাটা মাথায় রাখতে হবে। তো ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কাটার জন্য ব্যবহার করা হচ্ছে নিউক্লিয়াস এনজাইম, আর ভাইরাসের ডিএনএটাকে ভাইরাসের ব্যাকটেরিয়ার ডিএনএকে একসাথে যুক্ত করার জন্য আছে ইন্টিগ্রেস এনজাইম। এই কথাটা মাথায় রাখতে হবে ভাইয়া। গেল। তারপরে এই তো এটাই হয়েছে। কিন্তু চাইলে লাইসোজেনিক চক্র আবার লাইটিক চক্রের পুনরাবৃত্তি করতে পারে। যাই হোক, যেটা লাগবে আসল কথায় আসো, সেটা হচ্ছে পার্থক্য। এদের সৃজনশীলে আসে। ঠিক আছে, দেখো পার্থক্য লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, এটা পরে একটু ব্রেক দিব। হ্যাঁ, লাইটিক চক্রে কি হচ্ছে, ব্যাকটেরিয়া কোষের বিতরণ ঘটায়, আর লাইসোজেনিক চক্রে একত্রিত হয়ে রেপ্লিকেট করে। বিতরণ এখানে ব্যাকটেরিয়া থেকে বিতাড়িত হয়, আর এখানে ব্যাকটেরিয়া থেকে বিতাড়িত হয় না। এখানে সিরিজটা হচ্ছে টি সিরিজ, আর এখানে হচ্ছে ল্যামডা সিরিজ। এখানে সৃষ্টি হয় অনেকগুলো ভাইরাস, আর এখানে মাত্র 2টা ভাইরাস, মাত্র 2টা জিনোম। ভাইরাস না, ঠিক মাত্র 2টা জিনোম। নিয়ন্ত্রণ এখানে ভাইরাস নিয়ন্ত্রণ করে, এখানে ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রণ হয়। ব্যাকটেরিয়া যদি চায় তাহলে এখানে দ্বিবিভাজন হবে। এখানে প্রভাস গঠিত হয় না, অবশ্যই লাইসোজেনিক চক্রে প্রভাস হবে। এর তীব্রতা অনেক তীব্র, এই জন্য ভিরুলেন্ট প্রকৃতির, এটা টেম্পারেট বা মৃদু প্রকৃতির। শেষ। লাগবে, এই ব্যাপারটা লাগবে। ঠিক আছে, ভালোবাসা আর ইকোলাইকে কেউ জায়গা দিল না। আসো এবার দাগাও দাগাও। ভাইরাসজনিত রোগ, বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, ইনফেস, ডেঙ্গু, চিকুনগুনিয়া, কোভিড-19, ভাইরাল হেপাটাইটিস, মঙ্কি পক্স, ক্যাপোসিসারকোমা ইত্যাদি। ভাইরাসজনিত রোগের নাম মনে রাখো, ব্যাকটেরিয়াজনিত নাম মনে রাখতে হবে না। আর ভাইরাসজনিত রোগের মনে রাখার নাম টেকনিকটা বলে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দেখো, লেখো। হাই হাই দেশে বসন্ত মাস এলো। হাই রে হাই দেশে বসন্ত মাস এলো। ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। ভাইকে ইনফ্লুয়েঞ্জা, ভাইকে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা করোনা জ্বরে পেল। হাই হাই দেশে বসন্ত মাস এলো। ভাইকে ইনফ্লুয়েঞ্জা করোনা জ্বরে পেল। হাই থেকে হারপিস, আর হাই থেকে হাম। দেশে থেকে ডেঙ্গু, বসন্ত থেকে বসন্ত নিজেই, বসন্ত বা পক্স নিজেই, বসন্তের এক নাম পক্স। মাস থেকে হচ্ছে মামস। এলো থেকে হচ্ছে এইডস, এলো থেকে এইডস। ভাইকে থেকে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস। ইনফ্লুয়েঞ্জা থেকে ইনফ্লুয়েঞ্জা, যত রকমের ফ্লু আছে। করোনা থেকে করোনা, জ্বরে থেকে জলাতঙ্ক, পেলো থেকে পোলিও। আর এগুলো ব্যতীত যা আছে সবই হচ্ছে ভাইরাস জনিত, এই ব্যাকটেরিয়া জনিত। উদ্ভিদের রোগ এগুলো দেখলে বুঝতে পারবা, এখানে লিখে রাখো যে প্রায় 300 রকমের উদ্ভিদ ভাইরাস রোগ তৈরি হতে পারে।
পোষা পানিতে হইতে পারে, এগুলো আমাদের দরকার নেই। ফুট অ্যান্ড মাউথের কথা আমরা আগেই পড়ে আসছি। ফার্স্ট ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। বহুল আলোচিত এইডস রোগের কারণ দাগে হচ্ছে কি, এটা আমরা জানি। এইডস থেকে আলাদাভাবে কিছু পাওয়া দরকার নাই। আসো ইবোলা ভাইরাস, দেখো যেটুকু দাগাই দিব এইটুকু। ইবোলা একটা আরএনএ ভাইরাস, প্রথমে দেখো ইবোলা একটা আরএনএ ভাইরাস। ইবোলা ভাইরাসের আক্রমণ, ইবোলা ভাইরাসের কারণে কোষ ফেটে মানুষ মারা যায়। এটা যায় ভাই কি পরিমাণ বার এমসিকিউতে আসছে, কোন রোগ হইলে কোষ ফেটে মানুষ মারা যায়। এটা বহুতবার আসছে যে কোন রোগ হইলে কোষ ফেটে মানুষ মারা যায়, কোন রোগ হইলে কোষ ফেটে মানুষ মারা যায়, সেটা হচ্ছে ইবোলা ভাইরাস। কি ভাইরাস? ইবোলা ভাইরাস। কি ভাইরাস? ইবোলা ভাইরাস। কি হয়? কোষ ফেটে মানুষ মারা যায়। তাহলে আফ্রিকার কঙ্গোর ইবোলা নদীর তীরে একজন চাষি প্রথমে অ্যাটাক হয়েছিল। দেখো আফ্রিকার কঙ্গোর ইবোলা নদীর তীরে প্রথমে একজন কৃষক মারা যায়, ঠিক আছে, কান এবং গলা দিয়ে রক্ত বের হয়ে, ঠিক আছে, এইটুকু মনে রাখবে, আর কিছু লাগবে না, শেষ। ইবোলা থেকে আর কিছু লাগবে না। জিকা ভাইরাস, জিকা ভাইরাস এটি ফ্ল্যাবি ভাইরাস, এই প্রকৃতিগুলো লাগবে। জিকা একটা কি প্রকৃতি ভাইরাস? ফ্ল্যাবি প্রকৃতির ভাইরাস। ফ্ল্যাবি ভেরিডি গোত্রের আরএনএ ভাইরাস, ফ্ল্যাবি গোত্রের আরএনএ ভাইরাস। রেসাস বানর থেকে হয়েছিল এডিস ইজিপ্টি, এডিস অ্যালবুপিকটাস মশকের মাধ্যমে ছড়ায়। এবং মনে রাখবা এই এডিস ইজিপ্টি, এডিস অ্যালবুপিকটাস মশকই শুধু জিকা ছড়ায় না, জিকা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া যত এরকম জ্বর টাইপের আছে মশাবাহিত, এগুলোর কারণ হচ্ছে এই মশাটা। দুটো মশা কিন্তু। জিকা অর্থ হচ্ছে ওভারগ্রোন, ঠিক আছে। জিকার যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে জিকার অ্যাটাকে গর্ভবতী নারীদের জিকার সংক্রমণ হলে নবজাতক শিশুর মাথা অপেক্ষাকৃত ছোট হয়, অপরিণত হয়। চিকিৎসকের ভাষায় এটাকে মাইক্রোসেফালি বলে, এটা গুরুত্বপূর্ণ। চিকিৎসার ভাষায় এটাকে মাইক্রোসেফালি। নর্মালি তো একজন মানুষের হলে র্যাশ, মানে ডেঙ্গু চিকুনগুনিয়া হলে যা হয় তাই হবে, বাট গর্ভবতী মাকে যদি চিকুনগুনিয়া জিকা ভাইরাসের অ্যাটাক হয় তাহলে তার বাচ্চার মস্তিষ্ক বিকৃত এবং ছোট আকৃতির হয়। দেখবে মাইক্রোসেফালি বলে, মাইক্রো মানে ছোট, সেফালন মানে মস্তিষ্ক, প্রোজেনসেফালন অগ্র মস্তিষ্ক, মেজেনসেফালন মধ্য মস্তিষ্ক, রম্বেনসেফালন পশ্চাৎ মস্তিষ্ক। সেফালন শব্দের অর্থ হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন, আর মাইক্রোসেফালি মানে ছোট আকৃতির ব্রেন। খুবই গুরুত্বপূর্ণ কথা এটা, ঠিক আছে। জিকার শেষ, জিকার থেকে আর কিছু লাগবে না। জিকার পর আসবে নিপা, নিপা ভাইরাস প্যারামিক্সোভিরিডি গোত্রের আরএনএ ভাইরাস। সব আরএনএ, সব আরএনএ, দেখো সব আরএনএ। কাঁচা খেজুরের মাধ্যমে বানর এটাকে ছড়ায়, কাঁচা খেজুরের মাধ্যমে বাদুড় এটাকে ছড়ায়। এই জন্য খেজুরের রস খাওয়ার আগে সাবধান, ভালো করে কি করে রাখবা, ভালো করে জাল দিয়ে গরম করে পরে খেজুরের রস খাবা। লালার মধ্যে বাদুড়ের লালাতে থাকে ভাইরাস, সেই ভাইরাসটা চলে যায় খেজুরে, সেটা খেয়ে মানুষের চলে আসে। এবং সব ইমার্জিং প্রকৃতির ভাইরাস। সার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, মার্স, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, তোমাদের অলরেডি বলে ফেলছে। বার্ড ফ্লু ক্ষেত্রে মনে রাখবা সংকেতটা H5N1, H5N1 এটা বার্ড ফ্লু সংকেত, এর কারণে পাখি মারা যায়। সোয়াইন ফ্লু সংকেত মনে রাখবা H5N1, H1N1, এর কারণে শুকর মারা যায়। শুকরের খামারে এবং পাখির খামারে বার্ড ফ্লু এবং সোয়াইন ফ্লু হয়, এটুকুই, ঠিক আছে, আর কিছু লাগবে না। হেপাটাইটিস বি এগুলো এখন লাগবে না। চিকুনগুনিয়া একই কথা, চিকুনগুনিয়া সেম, এডিস ইজিপ্টি, এডিস অ্যালবুপিকটাস, এটা একটা আরএনএ প্রকৃতির আলফা গোত্রের রোগ, শেষ। এখান থেকে কিছু লাগবে না। চিকুনগুনিয়া, ডেঙ্গু সেম, ডেঙ্গু আমরা সামনে পড়বো। কোভিড-19 কিচ্ছু লাগবে না, শেষ, পড়ে ফেলছি কোভিড-19 এর কথাবার্তা। কোভিড-19 এগুলো কিচ্ছু পড়তেছো না। কোভিড-19 এর বইয়ের মধ্যে যা লাগাছে তার থেকে তোমরা ভালো জানো। এই যে অক্সিজেন কমে যায়, কোয়ারেন্টাইন দিতে হয়, শুকনো কাশি হয়, ভাই এর থেকে বহুত কিছু তোমরা জানো, লাগবে না, এগুলো আলাদাভাবে পড়তে যাও না, শেষ, আগাও। যেটুকু দেখাচ্ছি এটুকুর বাইরে কিছু করতে যাও না। আইসোলেশনে রাখতে হবে, হ্যান ত্যান করতে হবে। এখানে কোভিড-19 কিছু ওষুধের নাম দেওয়া আছে, ওষুধের নামগুলো খালি একটু পড়বা। এই দেখো, এই যে ওই কোভিড-19 কটা ওষুধের নাম দেওয়া আছে, এই যে অ্যাভিগান, যদিও এগুলো এখন কার্যকর না, রেমিডেসিভির, ইন্টারফেরন আলফা 2B, তারপর ফ্যাভিপিরিভ, এগুলো দেখতে পারবে। এবং প্লাজমা থেরাপি দেওয়া হয়, এটা একটু মনে রাখতে হবে, শেষ। সংক্রামক পরীক্ষা কিভাবে করোনার টেস্ট করা হয়? RT-PCR এর মাধ্যমে। RT-PCR এর ফুল মিনিং হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, শেষ, আর কিছু লাগবে না। হিউম্যান হারপিস ভাইরাস, এটা একটা রাইনো প্রকৃতির ভাইরাস, এর মাধ্যমে ক্যাপুসি সার্কোমা রোগীদের স্কিন ক্যান্সার হয়। আসো ভাইরাসের উপকারিতা, অনেক টিকা বানানো গেছে, প্রতিষেধক টিকা কার কার? বসন্ত, পোলিও, প্লেগ, ঠিক আছে, জন্ডিস রোগের টিকা, কলেরা, টাইফয়েড, আমাশয় রোগের টিকা, এগুলো জানতে হবে। ব্যাকটেরিয়া মারতে ভাইরাস ব্যবহার করা জানতে হবে। কীটপতঙ্গ নাশক হিসেবে ভাইরাস ব্যবহার করা জানতে হবে। ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিওফাজ জানতে হবে। টিউলিপ ফুলের গায়ে ভাইরাস ছেড়ে দিয়ে ব্রোকেন টিউলিপ তৈরি হয় এবং সৌন্দর্য বেড়ে যায়। টিউলিপ গাছে ভাইরাস ছেড়ে দেয়, টিউলিপের এক কালারের মধ্যে ছিঁড়ে 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 দাগ পরে ব্রোকেন টিউলিপ হয়ে যায়, টিউলিপের দাম বেড়ে যায়। তারপরে অস্ট্রেলিয়ার খরগোশ অনেক বেড়ে গেছিল, তো খরগোশ মারার জন্য মিক্সো ভাইরাস প্রয়োগ করা হয়েছিল, দাগায় রাখো, মিক্সো ভাইরাস, আহারে খরগগুলো মারছে। তো এমনি ভাইরাস থেকে নিয়ন্ত্রণ পাওয়ার উপায় কি? ভাইরাস থেকে বাঁচার উপায় হচ্ছে তিনটা।
প্রথমত আগে থেকে ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন থেরাপি দেওয়া, প্রথমে আগে থেকে ভ্যাকসিন বা টিকা দেওয়া, এটা হচ্ছে প্রথম থেরাপি। তুমি আর রোগ হবেই না, তুমি আগে থেকে টিকা দিয়ে রাখছো। 2 নম্বর উপায় কি? ইন্টারফেরন ব্যবহার করা। 2 নম্বর কি? ইন্টারফেরন বা অ্যান্টিভাইরাল ড্রাগ ব্যবহার করা। এটা খুব আসে যে ভাইরাস আর ক্যান্সারকে মারতে কি ব্যবহার করা? ইন্টারফেরন ব্যবহার করা। এটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর একটা পদ্ধতি আছে প্লাজমা থেরাপি। 3 নম্বর একটা থেরাপি আছে প্লাজমা থেরাপি, লিখে রাখো প্লাজমা থেরাপি। তাহলে খরগোশগুলোরে মারছিল মিক্সো ভাইরাস দিয়ে। কেন রে ভাই? বাংলাদেশে পাঠিয়ে দিত, আমি পালতাম, আমার বিড়ালটার সাথে একটা খরগোশও পালতাম, তাহলে হয়ে যেত। আর একটা কথা মনে রাখবা, অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাস মারা যায় না। আমরা যে ভাইরাল জ্বর টর হলে অ্যান্টিবায়োটিক খাই, ওটা ঝরে বক মরে কবিরাজের কেরামতি পারে, এই টাইপের আর কি কিছুটা। ঠিক আছে, ভাইরাস মানে অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাস মারা সম্ভব না। এখানে লিখছে দেখো, ভাইরাসের কোনো মেটাবলিজম নেই, এটা আমরা আগেই জানছি, তাই অ্যান্টিবায়োটিক দিয়ে এর প্রতিরোধ করা যায় না। শেষ। আচ্ছা দেখো, এখানে কিছু উদ্ভিদের দাগাও, এগুলো দাগাও। টোবাকো মোজাইক ভাইরাস তামাকে রোগ তৈরি করে। বিন মোজাইক, বিন মানে শিম, শিমে রোগ তৈরি করে। বুশিস্টেন ভাইরাস টমেটোর রোগ তৈরি করে। টুংরো ভাইরাস অবশ্যই মনে রাখবা, ধানের টুংরো রোগ একসাথে মনে রাখবা, আর লাগবে না কিছু। দাগাও, এগুলো সব দাগানো, দাগানো, এখানে পড়ানোর মতো কিচ্ছু নাই। এইচআইভি এইডস রোগ তৈরি করে। ফ্ল্যাবি ডেঙ্গু তৈরি করে। ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু তৈরি করে। চিকুনগুনিয়া তৈরি করে। ইনফ্লুয়েঞ্জা আরেকটা H1N1 সোয়াইন ফ্লু তৈরি করে। নিপা ভাইরাস সার্স তৈরি করে। র্যাবিস ভাইরাস জলাতঙ্ক তৈরি করে, এটা গুরুত্বপূর্ণ, র্যাবিস জলাতঙ্ক করে। ভ্যারিউলা দরকার নাই, গুটি বসন্ত, আচ্ছা ভ্যারিউলা গুটি বসন্ত পড়ে রাখো। তারপরে অ্যাডিনো ভাইরাস নিউমোনিয়া তৈরি করে। ইবোলা ভাইরাস কোষের লাইসিস, কোষ ফেটে যায়। রাইনো ভাইরাসের কারণেই সাধারণ জ্বর সর্দি হয়, এটা আসছে। ঠিক আছে, হাম হয় রুবিউলা ভাইরাসের মাধ্যমে, জানতে হবে। পোলিও থেকে পোলিওমেলাইটিস, আর হেপাটাইটিসের কারণে জন্ডিস হয়, হেপাটাইটিসের কারণে জন্ডিস হয়। আর লাগবে না। আর প্যাপিলোমা ভাইরাসের কারণে অ্যানোজেনিটাল ক্যান্সার হয়, এটুকু জানতে পারো। হারপিস সিমপ্লেক্সের কারণে ক্যাপোসিসারকম হয়, এটা জানতে পারো। সবগুলো লাগবে না। তো এইগুলো ভাই দাগাও, এগুলো দাগাও। বেশি গুরুত্বপূর্ণ কোনগুলা যদি জিজ্ঞেস করে ভাই কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাহলে বলবো এইচআইভি, ফ্ল্যাভি, চিকুনগুনিয়া, নিপা, র্যাবিস, অ্যাডিনো, ইবোলা, রাইনো, হেপাটাইটিস, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ব্রেক। হ্যাঁ হ্যাঁ, কি লিখলাম এটা কেউ বুঝবে? সরি, ইন্টারনেট প্রবলেমের কারণে আগের ক্লাসটা একদম পুরোপুরি ড্রপ হয়ে গেছিল। তো আমরা এখন ভাইরাস জনিত রোগে যাব। ভাইরাস জনিত রোগ, ভাইরাল হেপাটাইটিস। ঠিক আছে, ভাইরাস জনিত রোগের মধ্যে প্রথমে যেটাকে বেশি গুরুত্ব দিতে হয়, যেখান থেকে সৃজনশীল প্রশ্ন বেশি আসে, সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস দেখো,
হেপাটিক সেল ড্যামেজ হবে এখানে, হেপাটিক সেল এখানে কি হবে, ড্যামেজ হবে, অর্থাৎ লিভারের কোষ, অর্থাৎ লিভারের কোষ নষ্ট হবে, লিভারের কোষ এখানে কি হবে, বিনষ্ট হবে, এটাকে বলা হয় কি, হেপাটাইটিস। এর ফলে যে রোগটা হয়, এর ফলে যে রোগটা হয় সেই রোগের নাম হচ্ছে জন্ডিস। এর ফলে যে রোগটা হয় সেই রোগটার নাম কি, সেই রোগটার নাম হচ্ছে কি, জন্ডিস। কি হয়, জন্ডিস হয়। ওকে, তো এই যে জন্ডিস যে রোগটা ভাইরাল হেপাটাইটিসের মাধ্যমে হচ্ছে, তো এটা একটা ভাইরাস জনিত রোগ। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা একটা কি জনিত রোগ, এটা একটা ভাইরাস জনিত রোগ। তো হেপাটাইটিস অনেক রকমের আছে, ঠিক আছে, হেপাটাইটিস কি আছে, বেশ কয়েক রকমের আছে, হেপাটাইটিস বেশ কয়েক রকমের আছে। এর মধ্যে আমরা হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ ভাইরাস বলি, হেপাটাইটিস বি ভাইরাস বলি, যেটা বাংলাদেশে বেশি হয়। হেপাটাইটিস সি ভাইরাস আছে, যেটা খুবই ডেঞ্জারাস। হেপাটাইটিস ডি ভাইরাস আছে এবং হেপাটাইটিস ই ভাইরাস আছে, হেপাটাইটিস সি ভাইরাসটা মারাত্মক, সর্বাপেক্ষা মারাত্মক হেপাটাইটিস সি ভাইরাসটা, এবং এইটাকে তুষের আগুন বলা হয়। কি বলা হয়, তুষের আগুন। কেন তুষের আগুন বলা হয়, কারণ হেপাটাইটিস সি হইলে মানুষটা বুঝতে পারে না যে তার হেপাটাইটিস সি হয়েছে, ঠিক আছে, হেপাটাইটিস সি হইলে মানুষটা বুঝতে পারে না যে হেপাটাইটিস কি হয়েছে, সি হয়েছে, বুঝতে পারে না। ওকে ওকে, ওই ব্যাপারে কি দেখা যাচ্ছে না, ঠিক আছে। হেপাটাইটিস বি ভাইরাসটা বাংলাদেশের মানুষের বেশি হয়, বাংলাদেশে বেশি হয় হেপাটাইটিস বি ভাইরাসটা। আর হেপাটাইটিস এ ভাইরাসটা মনে রাখতে হবে, এটা পানিবাহিত, পানিবাহিত, ঠিক আছে। হেপাটাইটিস এ এটা কি মনে রাখতে হবে, এটা পানিবাহিত। কি ওই ব্যাপারে কোনো প্রবলেম করতেছে ক্লাসে? এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে প্রাথমিকভাবে, এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এটা কি করে, আমাদের লিভারকে ড্যামেজ করে। এখন কিছু কমন কথাবার্তা আছে যে হেপাটাইটিস কিসের মাধ্যমে ছড়ায়, ঠিক আছে। দেখো, সংক্রামক, সংক্রমণ কেমনে হয়, সংক্রমণ কেমনে হয়, আক্রান্ত মায়ের গর্ভের সন্তান আক্রান্ত হবে, মায়ের স্তনপানের মাধ্যমে সন্তানের হয়ে যেতে পারে, তারপরে যৌন মিলনের মাধ্যমে হতে পারে, সার্জারি, ব্লেড, কাঁচি, এগুলোর মাধ্যমে কিন্তু ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ এটা এসটিজি, এটা এসটিডি যেভাবে ছড়ায়, ঠিক আছে, এসটিডি যেভাবে ছড়ায় সেভাবে। কি ক্লাস কি হবে না, মানে কি লিখছে ছেলে কমেন্টে, ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে হতে পারে, ঠিক আছে। তার মানে একটা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেভাবে ছড়ায়, ভাইরাল হেপাটাইটিসও সেই প্রসেসে কি হয়ে যেতে পারে, ছড়ায় যেতে পারে। এখন আসো, আমাদের বইয়ের মধ্যে একটা চার্ট দিছে, এই চার্টটা গুরুত্বপূর্ণ, এই চার্টটা আমাদের লাগবে। একটা চার্ট দিছে আমাদের বইয়ের মধ্যে, 4 প্রকার ভাইরাল হেপাটাইটিসের একটা চার্ট দিছে, 5 প্রকার, সরি 5 প্রকার ভাইরাল হেপাটাইটিসের চার্টটা আমরা পড়বো। তার আগে আমরা রোগের লক্ষণ থেকে আমরা একটু এটা পড়ে আসি যে কিভাবে শনাক্ত করব। দেখো, রক্তে বিলিরুবিন এবং এসজিপিটির মাত্রা বেড়ে যায়, তাহলে এই টেস্ট আমরা করতে পারি। বিলিরুবিন কেন বাড়তেছে, তোমাদের পরিপাক কোষণ চ্যাপ্টার সময় আমি তোমাদের পড়াইছিলাম যে রক্ত ভেঙে গেলে কি হয়, বিলিরুবিন তৈরি হয়, ঠিক আছে। লোহিত রক্তকণিকা ভেঙে গেলে, এখন তোমার যখন জন্ডিস হচ্ছে তখন তো অনেক বেশি পরিমাণ লোহিত রক্তকণিকা ভাঙতেছে, তাহলে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাচ্ছে, এটা কারণ হতে পারে। এই দুটো পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের HbSAg সারফেস অ্যান্টিজেন টেস্টটা করা হয়, এটা তোমাদের জানতে হবে। আচ্ছা, এক্ষেত্রে অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজোল, ভিটামিন সি ইত্যাদি ওষুধ খাওয়াতে হয়, এটা জানতে হবে। এবং এটা নিয়ে জেনে রাখো, এটার জন্য একটা টিকাও আছে, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। হেপাটাইটিস বি এর পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ 4টি, প্রথম 3টি 1 মাস পর, পরেরটি 4th ডোজ 1 বছর পর, 5 বছর পর তুমি বুস্টার ডোজ নিতে পারো। তাহলে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ইউজ করা যেতে পারে। তো এই ডোজ কত, 4টা, প্রথম 3টি 1 মাস পর, প্রথম 3টে ডোজ 1 মাস পর, এবং চতুর্থটা প্রথমটার 1 বছর পর।
এবং 5 বছর পর তুমি বুস্টার ডোজ নিতে পারো। এখন আসো, আমরা যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে এই যে চারটা, এই চারটা চলো আমরা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি এই চারটার মধ্যে কি বলছে। দেখো 5 প্রকারের হেপাটাইটিস ভাইরাসের নাম এখানে লিখছে, ঠিক আছে? খেয়াল করো, হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস এবং ই ভাইরাস। হেপাটাইটিস এ বি সি এখান থেকে প্রশ্ন বেশি আসে। দেখো মনে রাখবা, বি ফর বাংলাদেশে এটা বেশি হয়, বাংলাদেশের মানুষের এটা বেশি হয়, বি ফর বাংলাদেশ আর ডি ফর ডিএনএ। এটা একমাত্র ডিএনএ ভাইরাস, আর বাকি সব আরএনএ, বাকি সব আরএনএ। তাহলে হেপাটাইটিস ভাইরাসগুলা যে 5টা ভাইরাস আছে, হেপাটাইটিস যে 5টা ভাইরাস আছে, এই 5টা ভাইরাসের মধ্যে আরএনএও আছে, ডিএনএও আছে। মনে রাখতে হবে এখানে আরএনএও আছে, ডিএনএও আছে। তারপর কি লাগবে? সুপ্তিকাল লাগবে, সুপ্তিকালগুলো লাগবে। অ্যাটলিস্ট এই 3টা সুপ্তিকাল তোমাদের পড়তে হবে। হোয়াট ইজ সুপ্তিকাল? সুপ্তিকালকে লেটেন্সি পিরিয়ড বলা হয়। সুপ্তিকালকে কি বলে? লেটেন্সি পিরিয়ড। যতটুকু সময় পর্যন্ত জীবাণুটা তোমার দেহের মধ্যে ঢুকে চুপটি করে বসে থাকবে, কোনো রোগ প্রকাশ করবে না, বুঝতে পারবে না যে রোগটা ঢুকছে, ঠিক আছে? এটাকে বলা হয় সুপ্তিকাল। সাব্বির আহমেদের কি হয়েছে? সব শেষ ভাই মানে। ওকে, তারপরে আয়তন পড়বা না, বাদ দাও। আয়তনকে আপনি কেটে দাও, ওগুলো দরকার নাই আয়তন। যেটা বেশি পরীক্ষা আসে, যেটা বেশি পরীক্ষা আসে সেটা হচ্ছে ভাইরাসের গ্রুপ। দেখো হেপাটাইটিস এ একটা অ্যান্টারো ভাইরাস, হেপাটাইটিস বি একটা হেপা ডিএনএ ভাইরাস, সি ফ্ল্যাবি ভাইরাস। সি যেহেতু ফ্ল্যাবি ভাইরাস, তার মানে এটা বুঝতে হবে যে মশা মাছির মাধ্যমে ছড়ায়, মশা মাছি এগুলোর মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস এ অ্যান্টারো ভাইরাস, এটা পানির মাধ্যমে ছড়ায়, ঠিক আছে? হেপা ডিএনএ ভাইরাস, এই ভাইরাসগুলো ডাইরেক্ট কি করে? লিভারে যে অ্যাটাক করে, সরাসরি লিভারে অ্যাটাক করে। অসম্পূর্ণ ভাইরাস, এই ভাইরাসের স্ট্রাকচারটা পুরোপুরি সুগঠিত না, এই ভাইরাসের যে প্রোটিন আবরণগুলো সুগঠিত থাকে না, এটা অসম্পূর্ণ ভাইরাস। আর ইটা হচ্ছে ক্যালিসি ভাইরাস। এটা কি? ক্যালিসি ভাইরাস। এই প্রকৃতিগুলোর নাম জানতে হবে, ঠিক আছে? প্রকৃতিগুলোর নাম জানতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই কি কি টেস্ট, তাহলে টেস্টের নামগুলো আমি একটু জেনে রাখি। টেস্টগুলো কি কি? SGPT টেস্ট এবং বিলিরুবিন টেস্ট। আরেকটা আছে HBS সারফেস অ্যান্টিজেন, HBsAg সারফেস অ্যান্টিজেন টেস্ট, HBsAg সারফেস অ্যান্টিজেন টেস্ট। এটা করতে পারো। এটা করে তুমি হেপাটাইটিস বি, এটা দিয়ে তুমি হেপাটাইটিস বি ভাইরাস শনাক্ত করতে পারবা। হেপাটাইটিস বি ভাইরাসে তুমি কি করতে পারবা? শনাক্ত করতে পারবা। ওকে, আচ্ছা, এবারে আসো আমরা ভ্যাকসিনের কথাটা। ভ্যাকসিনটা জানি, মানে এখানে আমি যা যা আছে সবগুলোকে একসাথে লিখে দেওয়ার চেষ্টা করতেছি। ভ্যাকসিনটার নাম কি? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ভ্যাকসিনটার নাম কি? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ডোজ 4টা। ডোজ কয়টি? 4টি। কি লিখছি? প্রথম 3টি 1 মাস পর পর, শেষেরটি 1 বছর পর, মানে প্রথমটার 1 বছর পর, এবং 5 বছর পর। বিফোর না, বুস্টার আফটার 5 ইয়ার্স, বুস্টার ডোজ আফটার 5 ইয়ার্স, ঠিক আছে? ক্লিয়ার? তো আমার মনে হয় তোমার হেপাটাইটিস থেকে এর থেকে বেশি আর তেমন আমার মনে হয় না কিছু প্রয়োজন আছে। এটুকু পড়লে আমাদের হেপাটাইটিস থেকে এইটুকুর মধ্যেই সবকিছু আছে। প্রতিকার প্রতিরোধ এগুলো তো তোমার লিখবা নিজেরাই, ঠিক আছে? আর ওষুধের ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল এবং ভিটামিন সি। অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল এবং ভিটামিন সি। মনে মনে রাখা ভালো, অ্যামোক্সিসিলিন আর মেট্রোনিডাজল দুটো প্রেসক্রাইব করা হয় এই ভাইরাল ডিজিজের কারণে। এবং এই দুটো রোগী, এই দুটো ওষুধই অ্যান্টিবায়োটিক। তাহলে লিখে দিই, মেডিসিনগুলোর নামও লিখে দিই, একটা পেজের মধ্যে সব চলে আসুক। ভিটামিন সি, ঠিক আছে, ভিটামিন সি খাও, ঠিক আছে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু অ্যামোক্সিসিলিন এটা অ্যান্টিবায়োটিক, মেট্রোনিডাজল এটাও অ্যান্টিবায়োটিক,
অ্যামোক্সিসিলিন এটা একটা অ্যান্টিবায়োটিক, মেট্রোনিডাজল এটা অ্যান্টিবায়োটিক। এই দুটো এই তিনটা মেডিসিনের নাম, বিশেষ করে অ্যামোক্সিসিলিন আর মেট্রোনিডাজলের নামটা মনে রাখো। মেট্রো ওষুধটা তোমরা হয়তো অনেকে চেনো, মেট্রোনিডাজল ওষুধটা তোমরা হয়তো বা চেনো। অ্যামোডিস ফিলমেট নামে বিক্রি করে, ফ্লাজিল নামে বিক্রি করে বাজারে। একটা ওষুধ আছে না পাতলা পায়খানা হলে খায়, এই রে তিতা, বিশাল তিতা, মনে আছে একটা ওষুধের নাম, খুব তিতা। এটাই হচ্ছে এই মেট্রোনিডাজল। এটা অনেক কাজে লাগে, এটা যে পায়খানার জন্য লাগে শুধুমাত্র তা না, এটা আমাদের দাঁতের ইনফেকশন, দাঁতের চিকিৎসা, দাঁতের ব্যথায় কিন্তু এই ওষুধটা দেওয়া হয়। এটা অ্যান্টিবায়োটিক, ভাইরাসের চিকিৎসায় ব্যবহার করতেছে, কাজে হয়। আমাদের ঝরে বক মরে, কবিরাজের কেরামতি পারে, ডাক্তারের কেরামতি পারে। ঠিক আছে, তো আমাদের ভাইরাল হেপাটাইটিস থেকে এর থেকে বেশি কি আজকের ক্লাসটা অনেক কনসাইজ হয়ে গেছে না, প্রিসাইজ হয়ে গেছে না? যতটুকু দরকার ততটুকু আছে এখানে, ভালো হয়েছে না? যতটুকু দরকার ততটুকু নিয়ে আলোচনা করতেছি, এক্সট্রা কোনো কথা না, এক্সট্রা কোনো আলোচনা না। ঠিক আছে, আসো এবার আমাদের ভাইরাসের সর্বশেষ আলোচনা, বা আমাদের আজকের সর্বশেষ আলোচনা, ডেঙ্গু। তোমাদের সামনে এখন এক্সাম চলতেছে, অনেকের সামনে এক্সাম, এর কারণেই আমি বেশি আগাচ্ছি না, অল্প অল্প করে পড়াচ্ছি। ঠিক আছে, এবং কনসাইজ করে পড়াচ্ছি। ওকে, ডেঙ্গু। তো ডেঙ্গু জ্বর, ডেঙ্গু ভাইরাস না লিখে আমি ডেঙ্গু জ্বর লিখি। ডেঙ্গু জ্বরকে আরেক নামে হাড় ভাঙা জ্বর নামেও ডাকা হয়। ডেঙ্গু জ্বর, বা জেনে রাখো এটাকে হাড় ভাঙা জ্বর বলা হয়। কারণ ব্যথা এত হয়, মনে হচ্ছে শরীরের জয়েন্টে এত বেশি ব্যথা হয় যে হাড় ভেঙে গেছে। আর একটা বলে রাখি, ডেঙ্গু আর চিকুনগুনিয়া সেম। বুঝছি? আচ্ছা, তো ডেঙ্গুকে 3 ভাগে ভাগ করা যায়, সাধারণ ডেঙ্গু, হেমোরেজিক ডেঙ্গু এবং ডেঙ্গু শক সিনড্রোম। তো এটা আমরা শুরু করি। ডেঙ্গুকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে সাধারণ ডেঙ্গু, আমি যেভাবে লিখতেছি এভাবে পড়ো, ঠিক আছে? সাধারণ ডেঙ্গু। ডেঙ্গু কি প্রকৃতির ভাইরাস, এগুলো সব আমরা অলরেডি পড়ে আসছি। ঠিক আছে, চিকুনগুনিয়া আর ডেঙ্গু সেম, এডিস এজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাসের মাধ্যমে ছড়ায় এবং এটা আরএনএ প্রকৃতির ভাইরাস, এগুলো সব আমরা জানি। ঠিক আছে, এগুলো আমাদের আলাদাভাবে করার মতো কিছু নাই। সাধারণ ডেঙ্গু, সাধারণ ডেঙ্গু হলে কি হয়? সাধারণ ডেঙ্গু হলে জয়েন্ট পেন হয়, র্যাশ হয়, ফুসকুড়ি হয়, বমি হয়, পাতলা পায়খানা হয়, এবং কি হয়, খাবারের ইয়ে কমে যায়, অনুচক্রিকা কমে যায়, এবং জ্বরের মাত্রা 102 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায়। অনুচক্রিকার সংখ্যা 1.5 লক্ষের নিচে কমে যায়। ঠিক আছে, এবং অনুচক্রিকার টেস্টের মাধ্যমে আমরা এটা জানতে পারি। তাহলে আমরা কি কি লিখবো? তাহলে জয়েন্ট পেন, জয়েন্ট পেইন, র্যাশ, জয়েন্ট পেইন, র্যাশ, বমি, ক্ষুধামন্দা, জ্বর। জ্বর 102 ডিগ্রি ফারেনহাইট প্লাস হয়ে যায়। ঠিক আছে, অনুচক্রিকা কমে যায়, অনুচক্রিকা দেড় লক্ষের নিচে নেমে যায়। অনুচক্রিকার সংখ্যা কত নেমে যায়? 1.5 লক্ষের নিচে নেমে যায়। ঠিক আছে, তো আমি এটা টেস্ট কি করতে পারি? এটার জন্য আমি প্লাটিলেট কাউন্ট দেখতে পারি, প্লাটিলেট কাউন্ট দেখতে পারি, অনুচক্রিকার সংখ্যা দেখতে পারি, অনুচক্রিকার সংখ্যা। টেস্ট আরেকটা আছে রক্তে NS1 অ্যান্টিজেন, ইমিউনোগ্লোবুলিন, যেটাকে আমরা অ্যান্টিবডি বলি, ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম যদি পাওয়া যায়, ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্টিবডিগুলো যদি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তার কি হয়েছে, ডেঙ্গু হয়েছে। এবং আরেকটা টেস্ট আছে, এটাকে হচ্ছে সেরোলজি টেস্ট বলা হয়। একদমই আইডেন্টিফাই করা যাচ্ছে না যে ডেঙ্গু আছে কি নাই, সেক্ষেত্রে ব্লাড স্যাম্পল নেওয়া হয়। ব্লাড স্যাম্পল নিয়ে কি করতে হয়? মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখতে হয়, কালচার করতে হয়, কালচার করে মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখতে হয় যে সেখানে আসলে ডেঙ্গু ভাইরাসটা হয়েছে কিনা। যখন তুমি আইডেন্টিফাই একদমই করতে পারো না, তখন তোমাকে কালচার করতে হবে, কালচার করে ওটাকে বৃদ্ধি করতে সুযোগ দিতে হবে, তারপর তুমি এটা বাই করতে পারবা। ঠিক আছে, এই 3টা টেস্ট আছে, তো টেস্টটার নাম আমাদের জানতে হবে। 3টা টেস্ট, প্লাটলেট কাউন্ট, NS1 অ্যান্টিজেন এবং ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এম, এবং সেরোলজি টেস্ট। সেরোলজি টেস্টের মধ্যে ব্লাড কালচার করা হয়। ঠিক আছে, এবং অনুচক্রিকা কাউন্ট 1.5 লাখের নিচে নেমে যায়, 1.5 লাখের
নিচে নেমে যায় অণুচক্রিয়ার সংখ্যা। ওকে, তো এবার আসে কি হেমোরেজিক ডেঙ্গু। একটা ডেঙ্গু তো দেখলাম, সেটা হচ্ছে সাধারণ ডেঙ্গু। এরপর যে ডেঙ্গুটা সেটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু। 2 নম্বরে আছে হেমোরেজিক ডেঙ্গু। হেমোরেজিক ডেঙ্গু এক্ষেত্রে কি হয়, প্লাটিলেট কাউন্ট অনেক নেমে যায়। প্লাটিলেট মানে কি অণুচক্রিকা, প্লাটিলেট কাউন্ট অনেক নিচে নেমে যায় এবং দেহে রক্তক্ষরণ হয়। দেহের ভেতরে রক্তক্ষরণ হয়, ইন্টারনাল ব্লিডিং, নোজ টোজ বিভিন্ন জায়গায় কি শুরু হয়ে যায়, রক্তক্ষরণ শুরু হয়ে যায় দেহের বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তো এটাকে বলা হয় ডেঙ্গু, হেমোরেজিক ডেঙ্গু। এটাকে বলা হয় হেমোরেজিক ডেঙ্গু। আর সবশেষে কি, সবশেষে হচ্ছে হিমোকনসেন্ট্রেশন বা ডেঙ্গু শক সিনড্রোম। একদম লাস্টে আছে ডেঙ্গু শক সিনড্রোম। 3 রকমের ডেঙ্গু বলছিলাম তাই না? ডেঙ্গু শক সিনড্রোম এক্ষেত্রে কি হয়, হিমো কনসেন্ট্রেশন হয়। হেমো কনসেন্ট্রেশন হয়, রক্তের প্রোটিনের মাত্রা বেড়ে যায়, রক্তের ঘনত্ব অনেক বেড়ে যায় এবং রোগীটা শকে মারা যায়। ঠিক আছে, তো রক্তে প্রোটিনের মাত্রা বেড়ে যায় এবং রক্তের ঘনত্ব বেড়ে যায়। হিমো কনসেন্ট্রেশনে কি হয়, রক্তে প্রোটিনের মাত্রা বেড়ে ঘনত্ব বৃদ্ধি পায় এবং রোগী শকে মারা যায়, ডেঙ্গু শক। তাহলে 3 রকমের ডেঙ্গু, সাধারণ ডেঙ্গু, হেমোরেজিক ডেঙ্গু এবং ডেঙ্গু শক সিনড্রোম। এই 3 রকমের ডেঙ্গু আমরা পাচ্ছি। ওকে, আচ্ছা, ডেঙ্গু এটা কি প্রকৃতির ভাইরাস বলো? ডেঙ্গু একটি আরএনএ প্রকৃতির ভাইরাস। কি প্রকৃতির ভাইরাস? আরএনএ প্রকৃতির ভাইরাস। সারা বিশ্বে 10 কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় প্রতি বছর এবং এডিস অ্যাজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস মশার মাধ্যমে ছড়ায়। তাহলে ডেঙ্গু এটা কি ভাইরাস? ডেঙ্গু এটা একটা আরএনএ ভাইরাস। ডেঙ্গু আরএনএ ভাইরাস। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলা ভাইরাসের নাম পড়লাম সবগুলোই কিন্তু কি ছিল, আরএনএ ছিল মোটামুটি। ঠিক আছে, এবং এটা কি প্রকৃতির? ফ্ল্যাভি ভাইরাস। ফ্ল্যাভি ভাইরাস মানে কি, এগুলো হচ্ছে মশা মাছি এগুলোর বাহক হিসেবে কাজ করবে, অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলো এদের বাহক হিসেবে বেশি কাজ করে। সে বাহকগুলা কে? এখানেও আর্থ্রোপোডাই বাহক। এডিস অ্যাজিপ্টি, এডিস মশকি লিখে রাখি, এডিস মশকি। তাহলে মনে রাখতে হবে ডেঙ্গু হয় এডিস মশকি দিয়ে আর ম্যালেরিয়া হয় অ্যানোফিলিস মশকি দিয়ে। ঠিক আছে, এডিস অ্যাজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস, এডিস অ্যাজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস, এডিস AGYE এজিপ্টি আর এডিস অ্যালবোপিক্টাস, এডিস অ্যাজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস এই টাইপের মশকের মাধ্যমে হয়। ঠিক আছে, তো দেহের ভিতর রক্তক্ষরণ হয়, অনেক কিছু লেখা আছে তোমাদের বইয়ের মধ্যে, এগুলো লাগবে না। ব্যথা কমাতে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাইতে হবে, অ্যাসপিরিন জাতীয় ওষুধ, ব্যথা কমাতে প্যারাসিটামল ওষুধ দেওয়া যেতে পারে। প্রতিরোধ এত কিছু লাগবে না। পানি জমতে দেওয়া যাবে না। এডিস মশা গড়ে 21 দিন বাঁচে, এটা একটু মাথায় রাখতে হবে। এডিস মশা গড়ে 21 দিন বাঁচে, এই কথাটা একটু এমসিকিউর জন্য অ্যাড করে রাখো। পানি জমতে দেওয়া যাবে না এডিস মশার ক্ষেত্রে, লেখো এডিস মশা, এটাকে নিধন করতে হবে। এডিস মশা গড়ে 21 দিন বাঁচে, এটা একটা এমসিকিউ। এবং পানি জমতে দেওয়া যাবে না। এটা গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, এই হচ্ছে কিসের মধ্যে কথাবার্তা, এর মধ্যে। আচ্ছা, এরপরে তোমাদের বইয়ে আরেকটা ভাইরাস আছে, শর্ট রিমাইন্ডার, সেটা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস। দেখো পাপায়া রিং স্পট ভাইরাস এখান থেকে দাগাই দিই, পেপের রিং স্পট ভাইরাস। ঠিক আছে, এটা পিআরএসভি নামে ডাকে। এটা পটি গোত্রের ভাইরাস বা পটি ভেরিডি বলা হয়, এটা দণ্ডাকৃতির হয়। দুইটা টাইপ আছে পিআরএসভির, পিআরএসভি পি এবং পিআরএসভি ডাব্লিউ। এর মধ্যে পি এর কারণে পাপায়া রিংস ভাইরাসটা হয়। পিআরএসভি মানে পাপায়া রিং স্পট ভাইরাস, এর মধ্যে দুইটা
প্রকরণ বা দুইটা ভেরিয়েন্ট আছে, PRSV P, PRSV W। এর মধ্যে PRSV P এর কারণে হয় এবং এটা একটা আরএনএ ভাইরাস। যা পাচ্ছি সব আরএনএ। তো দেখো এটাও অ্যাফিডের মাধ্যমে ছড়ায়। এটা কিসের মাধ্যমে ছড়ায়? অ্যাফিডের মাধ্যমে বা জাপ পোকা বা সাদা মাছির মাধ্যমে ছড়ানো লাগবে। ঠিক আছে? আচ্ছা দেখো রোগের লক্ষণে আসি। রোগের লক্ষণে যেটুকু দাগাবো এইটুকুই। সংক্রমণের 30 থেকে 40 দিনের মধ্যে প্রথম রোগ প্রকাশ পায়। হলদে সবুজ মোজাইকের মতো দাগ পড়ে, এটাকে কিন্তু পেপের মোজাইক রোগও বলে। কম বয়সের পাতায় রোগ প্রথম আক্রমণ করে। পাতা ঝরে পড়ে এবং পাতার শিরাগুলো শুধু থেকে যায়। আচ্ছা এই দেখো এইখানে হচ্ছে এই 6 নম্বর পয়েন্টটা, আক্রান্ত ফলের উপর পানি ভেজা গোলাকার দাগ পড়ে এবং দাগের মধ্যবর্তী স্থান শক্ত হয়ে যায় লাগবে। পেঁপে হলুদ হয়ে যায়, পেঁপের মিষ্টতা কমে যায়, পুষ্টি হওয়ার আগে ঝরে পড়ে। যে পেঁপের মিষ্টতা যেটা প্যাপেইন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা কমে যায় এবং 90% পর্যন্ত ফলন হ্রাস হয়ে যেতে পারে। যেগুলো দাগাই দিলাম বেশি করে এটাই, এই যেগুলা মার্ক করে দিলাম এগুলো একটু দাগাও। জমিতে রোগ হইলে কি করতে হবে? এগুলো রাখবে না, জাল দিয়ে দিতে হবে। অ্যাফিড নিধন, এই যে অ্যাফিড নিধন এটা লাগাও। অ্যাফিড নামক পতঙ্গ নিধনে যেটা কারণে হচ্ছে পেস্টিসাইড স্প্রে করতে হবে। পেস্টিসাইডগুলো কি এটা একটু পড়তে পারো এমসিকিউর জন্য, এমসিকিউ লাগবে এমসিকিউর জন্য। হ্যাঁ, আক্রান্ত হয়ে গেলে তখন পেঁপে গাছের প্রুনিং, পাতা কাটা ইত্যাদি ঝাড়ানো এগুলো বন্ধ করে দিতে হবে, কারণ ওই রস থেকে তখন জীবাণু ছড়া যেতে পারে। ঠিক আছে? আর ক্রস প্রোটেকশন জাত ব্যবহার করলে ভালো হতে পারে। আচ্ছা এগুলো লাগবে না। সবশেষ জিনিস দেখো, ক্যান্সার। আমরা সারা জীবন জেনে আসছি অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে ক্যান্সার হয়, জেনেটিক মিউটেশনের কারণে, বাট 85%। দেখো ক্যান্সার বা টিউমারের কারণ জেনেটিক মিউটেশন, অর্থাৎ জিনগত মিউটেশন। এর কারণে ক্যান্সার বা টিউমার হয়, এটা আমরা সবাই জানি, জেনেটিক মিউটেশনের মাধ্যমে। জেনেটিক মিউটেশন মানে কি? তোমার যে জিন আছে সেই জিনের মধ্যে ডিএনএ থেকে ডিএনএ যখন তৈরি হয়, তো তৈরি হইতে হইতে মাঝে মাঝে কিছু ইরর হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। এই মিস্টেকের ফলে কি হয়? জেনেটিক মিউটেশন হয়। তো এই মিউটেশনের ফলে অনেক সময় এমন কিছু জিন তৈরি হয়ে যায় যেগুলো তোমার দেহে ক্যান্সার তৈরি করে, টিউমার এবং ক্যান্সার তৈরি করে। এটা ক্যান্সার বা টিউমার হওয়ার 85% কারণ। বাট 15% কারণ হচ্ছে ভাইরাস। অনেক ভাইরাস তোমার দেহে ক্যান্সার বা টিউমার তৈরি করে ফেলে। তো এটা এখানে বলছে কি কি। দেখো লিভার ক্যান্সার তৈরি হয় এই হেপাটাইটিস বি এর কারণে, কারণ একটা সময় লিভার সিরোসিস হয়ে যাবে। নিমফোমা বা ন্যাজোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার, ন্যাজোফ্যানিক্স বা নাসা গলবিল, এটা কি ইপস্টেইনবার্গ ভাইরাসের মাধ্যমে। টি সেল লিউকোমিয়া মানে ব্লাড ক্যান্সার, এটা টি সেল লিউকোমিয়া ভাইরাসের কারণে হয়। অ্যানোজেনিটাল ক্যান্সার প্যাপিলোমা ভাইরাস আমরা অলরেডি পড়ে আসছি। ক্যাপোসি সার্কোমা হারপিস সিমপ্লেক্সের মাধ্যমে, এগুলো আমরা পড়ে আসছি। এই দুটো আমরা পড়ে আসছি আগে, এবং এটাও দেখো আমরা পড়ে আসছি। এই তিনটাই আমরা পড়ে আসছি। লিভার ক্যান্সার হেপাটাইটিস বি এর কারণে এটা পড়ে আসছি, অ্যানোজেনিটাল ক্যান্সার এটাও আমরা পড়ে আসছি, ক্যাপোসি সার্কোমা এটাও আমরা পড়ে আসছি। নতুন করে দুইটা, নাজোফ্যারেঞ্জিয়াল আর টি সেল লিউকোমিয়া, এটা আমার পড়তে হচ্ছে। শেষ। আসো কিছু কোশ্চেন সলভ করি, তারপর আজকে বিদায় নিব। দেখো আমরা মোস্ট অফ দ্য কেস পড়ে ফেলছি, সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা পড়ে ফেলছি, এখন আর তেমন সামনে বেশি কিছু বাকি নেই। খেয়াল করো, সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসছে ব্যাকটেরিওফাজ ভাইরাসের জীবনচক্র থেকে, এটাই আমরা পড়ে ফেলছি। টি2 ফাজের জীবনচক্র। আমরা 9টা প্রশ্ন ভাইরাসের বৈশিষ্ট্য, গঠন, গুরুত্ব, এটা প্রথম দিনে আমরা পড়ে ফেলছি। ভাইরাসজনিত রোগের লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ পড়ে ফেলছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা এই পার্টটুকু পড়ে ফেলছি। বেশি প্রশ্ন যেটুকু থেকে আসছে এটুকু আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, আসো সৃজনশীলে। এখন দেখো তোমরা বলো পারবা কিনা। শিক্ষক ক্লাসে একটি অণুজীব নিয়ে বললেন যার কোষীয় অঙ্গাণু নেই। তার মানে চোখ বন্ধ করে বলতে পারতেছি এটা কি? ভাইরাস। অণুজীবটি জ্বর ও জীবের সেতু বন্ধন। এইডস এর পরিণাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ফ্যাজ বলতে কি বুঝো? বিদীর্ণকারী ভক্ষণকারী, যেসব ভাইরাস অন্য কোনো জীবকে বিদীর্ণ করে ভক্ষণ করে তাকে ফ্যাজ বলা হয়। ফাজ অনেক রকমের হতে পারে, ব্যাকটেরিওফাজ হতে পারে, সায়ানোফাজ হতে পারে, ফ্যাগোফ্যাজাইন হতে পারে, অনেক কিছু হতে পারে। উদ্দীপক অণুজীবটির গঠন বর্ণনা করো। তাহলে ভাইরাসের গঠন, ভাইরাসের গঠন বেসিক গঠন দিবা। ভাইরাসের গঠন মানে বেসিক ভাইরাসের গঠন, অর্থাৎ 3টা জিনিস: নিউক্লিক অ্যাসিড,
ক্যাপসিড এবং বাইরের ইনভেলাপ। উদ্দীপক অণুজীবটি রোগ সৃষ্টি ও রোগ প্রতিরোধ উভয় ক্ষেত্রেই ভূমিকা রাখে, অর্থাৎ ভাইরাসের গুরুত্ব, রোগ তৈরি করতে পারে আবার রোগ প্রতিরোধেও সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পারবো পারবো ক্লিয়ার এই প্রশ্ন? অতি আণুবীক্ষণিক বস্তুকণা যা জীবের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে এবং জীবদের বাইরে জড় বস্তু নিয়ে আচরণ করে, তার মানে ভাইরাস। এই দেখো বায়োলজির মজাটা কোন জায়গায় জানো? বায়োলজির মজা হচ্ছে যদি সামহাও তুমি প্রশ্নটা ধরতে পারছো যে কি চাইছে, তাহলেই খেলা হয়ে গেছে, তাহলেই খেলা হয়ে গেছে। তোমাকে ধরতে হবে প্রশ্নে কি চাইছে। এখানে ম্যাথ ফিজিক্সের মতো তুমি অঙ্ক করে মিলাই পর্যন্ত এত টেনশন নেওয়ার কিছু নাই। কি বলছি বুঝছো? এখানে ম্যাথ করতে হবে, অঙ্ক মিলাইতে হবে, তারপরে এই হবে সেই হবে, এত কোনো টেনশনই নেই এখানে। জাস্ট তুমি যদি ধরে ফেলতে পারো যে প্রশ্ন চাইছে এটা কি, তাহলে তোমার হয়ে যাবে আনসার। তাহলে দেখো দেখার চেষ্টা করি। বুঝে গেছে ভাইরাস। ব্যাকটেরিওফাজ কি জানি আমরা। ভাইরাল হেপাটাইটিস বলতে কি বুঝো? ভাইরাল হেপাটাইটিস বলতে হেপাটাইটিস ভাইরাসগুলোকে বোঝানো হচ্ছে যারা যকৃতকে আক্রমণ করে এবং জন্ডিস রোগ তৈরি করে। ভাইরাল হেপাটাইটিস ভাইরাস 3-5 রকমের হয়, ABCDE শেষ। বস্তুকণা জড় ও জীবে উভয় বৈশিষ্ট্য দেখতে সক্ষম, বুঝিয়ে লেখো। তাহলে ভাইরাসের জড় বৈশিষ্ট্য, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। পারবো? দেখছো কত সহজ। এটার জন্য তোমাদের টেনশন করো। আমি তো মনে করি বায়োলজির মতো বোর্ড পরীক্ষা এত ইজি পরীক্ষা কিছু হয় না। আর বায়োলজি এমসিকিউ নিয়ে টেনশন করো, আমরা যে প্র্যাকটিস শিট দিচ্ছি এগুলো পড়বা, দেখবে এমসিকিউ ইনশাআল্লাহ কমন পড়ে যাচ্ছে। অণুজীবটি দ্বারা পেঁপে গাছে সৃষ্ট রোগের বর্ণনা। PRSV পাপায়া রিং স্পট ভাইরাসের রোগের বর্ণনা, রোগ কিভাবে সংক্রামিত হয়। দেখছো একটু আগে বলেছি। চিত্র এতে আছে ভাইরাস আর চিত্র বিতে আছে ব্যাকটেরিয়া। মেসোজোম কি? এটা ব্যাকটেরিয়ার, এখনই না। ভাইরাসের অকোষীয় বলয়ের কারণ কি? তাহলে ভাইরাসের জড় বৈশিষ্ট্য। ভাইরাসের জড় বৈশিষ্ট্য 4 থেকে 5টা। উদ্দীপকের এর গঠন বর্ণনা করো। ভাইরাসের গঠন আমরা অলরেডি দেখে আসছি। উদ্দীপকের বি এর দেহে এ এর ব্যাপক সংখ্যা বৃদ্ধি কিভাবে ঘটে? ব্যাপক সংখ্যা বৃদ্ধি বি এর দেহে। বি কি? বি হচ্ছে ব্যাকটেরিয়া। বি এর দেহে এ এর ব্যাপক মানে ভাইরাস। তাহলে ব্যাকটেরিয়ার ভিতরে ভাইরাসের ব্যাপক সংখ্যা বৃদ্ধি, তার মানে লাইটিক চক্র। ব্যাপক বলছে যেহেতু তোমার লাইটিক চক্র, মৃদু বললে বুঝতাম লাইসোজেনিক চক্র। শেষ। উদ্দীপক বুঝতে পারলে প্রশ্ন আর ভেরিফাই করা কোনো বিষয়ই না। সহজ না? সহজ। প্রশ্ন 4। সুমন ও রুমন দুই ভাই কয়েকদিন ধরে সুমনের মেরুদণ্ড সহ কোমরে ব্যথা। মেরুদণ্ড সহ কোমরে ব্যথা, তার মানে ডেঙ্গু, বোঝাই যাচ্ছে। রুমনের সমস্ত শরীর হলুদ, তার মানে জন্ডিস। তাদের বাবা মা চিকিৎসকের কাছে যান, চিকিৎসক থেকে উপযোগ্য পরামর্শ দেন। ভিরিয়ন কি? পরে আসছি আমরা। সংক্রামক ক্ষমতা সম্পন্ন ভাইরাস। ইক্লিপস কাল বলতে কি বুঝায়? যেটুকু সময় লাগে একটা ভাইরাসের মানে রোগ সম্পূর্ণ করতে। ইক্লিপস পিরিয়ড। এটা ম্যালেরিয়াতে পড়বো আমরা, সমস্যা নেই। ভাইরাসের না, ম্যালেরিয়াতে পড়বো আমরা এটা। সুমনের রোগের লক্ষণ। সুমনকে প্রথমটা কি হয়েছে? মেরুদণ্ড সহ কোমরে ব্যথা। তাহলে সুমনের হয়েছে ডেঙ্গু। ডেঙ্গুর লক্ষণগুলো কি কি? 3টা ডেঙ্গুর লক্ষণ বলে দিবা। রুমনের রোগ নিয়ন্ত্রণে চিকিৎসকের পরামর্শ কি? রুমনের হয়েছে কি? জন্ডিস। জন্ডিসের চিকিৎসকের পরামর্শ। জন্ডিসের চিকিৎসকের পরামর্শ। শেষ। গেল। তাহলে আমরা পারবো, টেনশনের কিছু নাই। বাকিগুলো অন্য চ্যাপ্টারের, অন্য টপিকের, এগুলো আর গেলাম না এখন আমরা। চলো আমরা প্রশ্ন দেখি। আমরা এখান থেকে দেখি। টোবাকো মোজাইক ভাইরাস সংক্রান্ত প্রশ্ন। টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের বলো? আকার কোন ধরনের? টিএমবির আকার দণ্ডাকৃতির, তাতে আলু আর মাংসের টুকরো। ব্যাকটেরিওফাজ এক প্রকার। এটা দেখে অনেকেই ধুমধাম ব্যাকটেরিয়া দাগায় ফেলে। না, ব্যাকটেরিওফাজ এক প্রকার ভাইরাস যে ব্যাকটেরিয়াকে মারে। ব্যাকটেরিওফাজ এক প্রকার দেখে অনেকে চোখ বন্ধ করে ব্যাকটেরিয়া দাগায় ফেলে, এটা ভুল। ফাজ শব্দের অর্থ কি? ফাজ শব্দের অর্থ কি? ধ্বংস, টু ইট। বিষ শব্দের অর্থ ভাইরাস। আর আচ্ছা, ফাজ শব্দের অর্থ ভাইরাস না, সরি, ফাজ শব্দের অর্থ ধ্বংস না, লাইসিস শব্দের অর্থ। ফাজ শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ। ফাজ শব্দের অর্থ হচ্ছে ভক্ষণ, টু ইট।
ফার্স্ট শব্দের অর্থ ভক্ষণ, টু ইট, ভুল বলছিলাম। ঠিক আছে, 21-এর আনসার হবে 4। দেখি তো 21, হ্যাঁ 4, ঠিক আছে। 22, কোন ভাইরাসের আকৃতি পাউডির ন্যায়, পাউরুটির মতো ঘন আকৃতির, ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি? ভ্যাকজিনিয়া। পাউরুটি আকৃতির বা ঘনাকৃতির, ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি। টি2 ভাইরাসের ক্ষেত্রে টি2 ব্যাকটেরিওফাজে থাকে বেসপ্লেট, স্পাইক আর কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি তো থাকবে যে কোনো ভাইরাসে, তাহলে 4টাই হবে আনসার। তাহলে আনসার 4টাই হবে। আচ্ছা, কোষ ঝিল্লি কোথায় কি তোমাদের বইয়ের মধ্যে উল্লেখ আছে? ও সরি 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 ব্যাকটেরিওফাজ, সরি 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 সরি, কোষ ঝিল্লি থাকবে না। 1 আর 2, 1 আর 2, সরি আমি ভুল বলেছি, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দেন, আমার ক্ষমা হয়ে গেছে, ভুল করে দেন। কোষ ঝিল্লি কেন থাকবে? ঠিক আছে। নোবেল করোনা ভাইরাস সংক্রান্ত প্রশ্ন। করোনা ভাইরাস এক ধরনের একসূত্রক আরএনএ ভাইরাস, একসূত্রক আরএনএ ভাইরাস। 24-এর আনসার 2, একসূত্রক আরএনএ, একসূত্রক আরএনএ। ব্যাকটেরিওফাজ কোন ধরনের চক্রের মাধ্যমে বংশবৃদ্ধি করে? লাইফ চক্র, লাইটিক চক্র, কোনোটাই নয়, এও বি উভয়ই। লাইটিক চক্র, লাইফ চক্র বলতে কিছু নাই। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ হওয়াকে কি বলে? লাইসিস, লাইটিক, লাইসিস, লাইটিক, লাইসোজেন, লাইসোজাইন। কি প্রশ্ন রে ভাই, আমার নিজেরই কনফিউশন হয়ে যেতেছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ হওয়াকে লাইসিস বলে, চক্রটাকে লাইটিক বলে, বিদীর্ণ হওয়াকে লাইসিস বলে বা ফেটে যাওয়া বলে। পোষক ব্যাকটেরিয়া আক্রমণ করার পর থেকে যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস সৃষ্টি না হয় সেই সময়কে কি বলা হয়? এটাকে বলে ইক্লিপস কাল। এটাই হচ্ছে কি ইক্লিপস কাল। দেখো এখানে সংজ্ঞা দেওয়া আছে, একটু আগে যেটা বলছিলাম, ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা এটা পড়তাম। এই যে ইক্লিপস কালের সংজ্ঞা। প্রোফাজ তৈরি হয় কোন চক্রে? এটা আমরা প্রশ্ন দেখেই জানি, প্রোফাজ তৈরি হয় লাইসোজেনিক চক্রে। প্রোফাজ তৈরি হয় কোন চক্রে? লাইসোজেনিক চক্রে। ভাইরাস অর্থনৈতিক গুরুত্ব। টিউলিপ ফুলের পাপড়িতে বৈচিত্র্যময় সৃষ্টি করতে কোন অণুজীব ব্যবহার করা হয়? ভাইরাস ব্যবহার করা হয়, ব্রোকেন টিউলিপ। লিখে রাখো, ব্রোকেন টিউলিপ। জিকা ভাইরাস আক্রমণের যে লক্ষণগুলো দেখা দেয়, সামান্য জ্বর, রাশ ও দেহে ফুসকুড়ি, চক্ষু লাল হয়ে যাওয়া। 2 ও 3, সামান্য জ্বর না, ভালোই জ্বর হয়। 2 ও 3, সামান্য জ্বর কেন হবে? ভালোই জ্বর হয়। ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইয়ের মধ্যে কি সামান্য জ্বর কথাটা উল্লেখ আছে? অনেক সময় আবার লিখে দেয় যে সামান্য জ্বর হয়, লিখে দিলে আবার ভেজাল আছে। আমি একটু দেখি, একটু দাঁড়াও। জিকা না, জিকা তো লিখে যদি দিয়ে দেয় সামান্য জ্বর, ছোঁয়াচে না, হ্যাঁ সামান্য জ্বর বই আছে। তাহলে আনসার হবে 1, 2, 3, সামান্য জ্বর বই আছে, বইয়ে সামান্য জ্বর আছে। আমার এই জন্য একটু কনফিউশন হচ্ছিল, তাহলে আনসার 1, 2, 3। দেখো কোন জায়গা থেকে প্রশ্ন করে ফেলছে, সামান্য জ্বর, দেখছো? ঠিক আছে। বার্ড ফ্লু রোগের জন্য দায়ী, এটা তোমরা এমনিই পারবা, এখানে আর বললাম না কিছু। ভাইরাস রোগ সমূহ সংক্রমণে কি পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিস বি শনাক্ত করে? এসবিএস এজি অ্যান্টিজেন পরীক্ষা। স্পেশালি বলছে হেপাটাইটিস বি। দেখো এসজিপিটি দিয়েও করা যায়, বিলিরুবিন দিয়েও করা যায়, কিন্তু স্পেশালি বলছে হেপাটাইটিস বি, তাহলে এসবিএস এজি। 32-এর কত? 1। 32-এর কত? 1। ডেঙ্গু জ্বরকে বলা হয় হাড় ভাঙা জ্বর। ডেঙ্গু জ্বরকে বলা হয় হাড় ভাঙা জ্বর। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো: মেরুদণ্ডে ব্যথা সহ কোমরে ব্যথা, হেটারোজিক জ্বর, শক সিনড্রোম। হেটারোজিক জ্বর, হেটারোজিক জ্বর সম্পর্কে কিন্তু তোমরা কিছু পড়ছো? পড়ো নাই। হেটারোজিক জ্বর তোমরা পড়ো নাই। ঠিক আছে, তাহলে 1 আর 3, আনসার হবে 1 আর 3। পিআরএসবি রোগটি সংক্রামিত হয় মৌমাছি, সাদামাছি, জাপ পোকা। সাদামাছি আর জাপ পোকা। 2 আর 3, আনসার হবে 2 আর 3। শেষ। ঠিক আছে, দেখি তো আজকে যা যা পড়ছি। ওকে, আর তোমাদের বেশ কিছু ক আর খ এখানে দেওয়া আছে, এগুলো এখান থেকে পড়ে নিবা। ভাইরাস কাকে বলে? ভিরিয়ন কি, ভিরিয়ড কি, প্রিয়ন কি, স্যাটেলাইট কি, ব্যাকটেরিওফাজ কি, ক্যাপসিমিয়ার কি, এইচআইভি আবিষ্কারক কে, লাইটিক চক্র কি, লাইসোজেনিক চক্র কি, পিলি কি, প্লাজমিড কি, মেসোজোম কি। বিশেষ করে খ গুলো এখানে বেশি গুরুত্বপূর্ণ, ক আর খ।
অণুজীব বলতে কি বুঝো? ভাইরাসের জৈব রাসায়নিক বৈশিষ্ট্য, দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে সৃজনশীল 2 নম্বরে। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, ভাইরাসকে জীবন বলে বস্তু কেন বলা হয়, ভাইরাসকে জীবজোড়া সেতুবন্ধন কেন বলা হয়, সুপ্তাবস্থা বলতে কি বুঝো, ইক্লিপস কাল কি, যেখানে আবার আসছে। পোষক ব্যাকটেরিয়া আক্রমণ করার পর থেকে যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস সৃষ্টি না হয় সে সময় কি ইক্লিপস কাল বলে। সুপ্তাবস্থা কি, সুপ্তাবস্থা আর ইক্লিপস কাল কিন্তু এক না। ব্যাকটেরিয়া ফাজ বলতে কি বুঝো, ফাজ বলতে কি বুঝো, প্রিয়ন্স কি, ভিরোয়েট কি, ভাইরাসকে অকোষীয় কেন বলে, এগুলো কিন্তু সৃজনশীলে আসে 2 নম্বরে। ঠিক আছে, তো আজকে আর তোমাদের রাখতেছি না, আজকে আমরা এখানেই শেষ করি ইনশাল্লাহ। আমাদের দেখি আরেকটা ক্লাসের মধ্যে শেষ করে দিব। ব্যাকটেরিয়াতে এত বেশি কিছু নাই, ব্যাকটেরিয়া শেষ করতে বেশি সময় লাগবে না, ব্যাকটেরিয়া শেষ করতে বেশি সময় না, নেক্সটে মনে হয় 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। ম্যালেরিয়া 1 ঘন্টা লাগবে, ম্যালেরিয়া 1 ঘন্টা লাগবে, আর ব্যাকটেরিয়া 1 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আগামী 72 ঘন্টার জন্য একটা ব্রেক তোমাদের। ঠিক আছে, কে জানি বলছো কথাটা, ভালো লাগছে কথাটা। তো আগামী 72 ঘন্টার জন্য তোমাদের একটা ব্রেক। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আমার শেষ ক্লাস ফেজ 1, মানে আমার এই ধাক্কার শেষ ক্লাস। আর একটা ক্লাস বাকি, সম্ভবত শনি রবিবারে নিব আমি, রবিবারে হয়তো বা এই ধাক্কার শেষ ক্লাস। এরপর তোমাদের রাজীব ভাই টানা কয়েকটা ক্লাস নেবে, তারপর আমি আবার ঢুকে একদম আলবিদা বলে চলে যাবো শেষ করে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পছন্দ করি পুঁটি মাছ।